হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের লাইভে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মোটামুটি হাফওয়ে ডান, অর্ধেক রাস্তা চলে এসেছি। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্টে জানাও। আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আজকে আমরা হরমোন পড়ব। গত দিনে আমরা যে কান পড়েছি, তো কানের প্রবলেম হচ্ছে এটা অনেক পড়তে হয় কারণ বুঝতে গেলে। আর 2 নম্বর হচ্ছে আজকে হরমোন, আজকে অনেক পড়তে হয় স্মরণ রাখার জন্য। সো স্মরণ রাখা নিয়ে একটু ঝামেলা হতে পারে তোমাদের। ফার্স্ট টু লাস্ট তোমরা লিখে থাকবা, আর প্রত্যেকটা টপিক পড়ানোর পরই আমি কোশ্চেন করবো তোমাদের লাইভে। সো আজকে আমরা শুরু করি। হরমোন হরমোন শুরু করার আগে আমরা একটা ছবি অ্যাড করে নেব একটা মানুষের। এটা হচ্ছে একজন মানুষ। মানুষে কি কি থাকে? একটা শ্বাসনালী থাকে, এটাকে বলা হয় শ্বাসনালী বা ট্রাকিয়া। 2 ভাগে ভাগ হয়ে গেল। আমাদের 2টো কিডনি থাকে, এটা হচ্ছে ডান কিডনি,
এটা হচ্ছে বাম কিডনি। বাম কিডনিটা মানুষের ক্ষেত্রে উপরে থাকে, কারণ ডান কিডনির উপরে যকৃতের ডান লোব আছে, ডান লোবটা ভর দেয়, এই জন্য ডানটা একটু নিচে থাকে। আর উপরে জায়গা হয়নি, উপরে একটা মানুষের মাথা থাকবে, মাথা আমরা একটু পরে আট করব। তার আগে বেসিক কথা বলি হরমোন থেকে। হরমোন শব্দের অর্থ হচ্ছে টু এক্সাইট, উত্তেজিত করা বা উদ্দীপ্ত করা। এখন কোথাও যদি ঝগড়া লাগে, কোথাও যদি মারামারি লাগে, কোথাও যদি যুদ্ধ লাগে, উত্তেজিত করার জন্য অনেক কিছু লাগে না, খুবই অল্প পরিমাণ কিছু একজন লাগে। তাহলে হরমোন যদি কোথাও উত্তেজিত করতে চায়, কোনো একটা বিক্রিয়াকে যদি সে বাড়াতে চায়, কোনো একটা ঘটনাকে যদি সে বাড়াতে চায়, খুবই অল্প পরিমাণ সে কাজ করবে। এক। 2 নাম্বার হলো, তুমি কিন্তু নিজের ঘরের ঝগড়া উস্কিয়ে দিতে পারবে না, কারণ নিজের ঘরের ঝগড়া যদি উস্কিয়ে দাও, আলটিমেটলি বিপদ হচ্ছে তোমার নিজের ঘরের, রাইট? এই জন্য কী করতে হবে, তোমার ঘর থেকে বের হতে হবে, বের হয়ে অনেক দূর যাইতে হবে, যেখানে গিয়ে তুমি একটা ঝগড়াকে যদি উস্কিয়ে দাও, কোনো একটা ঘটনাকে যদি তুমি এক্সাইট করো, তাহলে ইফেক্টটা যেন আলটিমেটলি ঘুরে ফিরে তোমার বাসায় না আসে, অনেক দূর গিয়ে যেতে হবে। তাহলে এরা দূরে যায়। দূরে যেতে গেলে একটা বাহন লাগে, আমরা একটু পরে আলোচনা করব। এই বাহনের নাম হচ্ছে রক্তনালীর ভেতরে রক্ত। আর তুমি বাসার বাইরে অনেক দূরে গিয়ে একটা দুর্ঘটনা ঘটায় আসলা, তাহলে তুমি কিন্তু বাসায় ফিরে আসতে পারবে না, কারণ এটা ফ্যামিলি রেপুটেশনের ব্যাপার আছে। তাহলে তোমাকে কি করতে হবে, ঘটনা শেষ, এরপর তোমাকে সুইসাইড করতে হবে, মৃত্যু। কোনো অবশিষ্ট রাখা যাবে না, তোমাকে যেন কেউ চিনতে না পারে যে তুমি অমুকের পোলা, অমুকের মাইয়া, বাড়ি থেকে বের হয়ে এত দূরে এসে একটা দুর্ঘটনা ঘটাইছো। এখন তুমি যে ঘটনাটা ঘটাইলা দূরে গিয়ে, এই ঘটনাটা কতদিন চলতে থাকবে? তুমি তো মারা গেলা, এই ঘটনাটা অনেক দিন চলবে। তুমি মারা গেছো, কিন্তু বছরের পর বছর ধরে ঘটনাটা চলছে। তাহলে হরমোনের কাজগুলো দীর্ঘমেয়াদী। এখন কখন দীর্ঘমেয়াদী হয়? যখন কাজটা খুব ধীরে 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 চলে, অল্প অল্প করে চলে, তখন দীর্ঘমেয়াদী। যদি কখনো এমন হয় যে হঠাৎ করে তুমি গিয়ে ভয়ঙ্কর উত্তেজিত করে ফেললা, তাহলে এই ঘটনাটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাহলে ধীরে 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 দীর্ঘদিন চলতে থাকে। তো এনজাইম এবং হরমোন দুটো জিনিস আমরা পড়ি। হরমোনের ক্ষেত্রে ঘটনাটা দীর্ঘমেয়াদী, ধীরে ধীরে চলে, ফলাফলটা সুদূর প্রসারী। ফলাফল সুদূর প্রসারী মানে কাজ চলছে, কাজ চলছে, তো চলছে 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 চলছে, তো ধীরে ধীরে পাচ্ছি ফলাফল, অনেক দূর পর্যন্ত পাচ্ছি ফলাফল, অনেক দিন পর্যন্ত। আরেকটা হলো, প্রত্যেকটা ব্যাপারে একজন গডফাদার থাকে। সংসারের মধ্যে দেখবা, যদি কখনো এমন হয় যে পুরুষ মানুষের দোষ সব কিছুতে ঝামেলা করছে, কিংবা স্ত্রী মানুষের দোষ সবসময় ঝামেলা করছে, তাহলে নিশ্চিত জেনে রাখবা ওর পেছনে তার মা থাকে, গডফাদার। তাহলে হরমোন একা কাজ করতে পারে না, হরমোনকে আরেকজনের সাহায্য নিতে হয়। কার সাহায্য নিতে হয়? স্নায়ুতন্ত্রের সাহায্য নিতে হয়। তাহলে হরমোন স্নায়ুতন্ত্রের সাথে মিলে একসাথে সমন্বয় করে, একসাথে কাজ করে। এই হচ্ছে ঘটনা। তো আমি খুব দ্রুত মেইন শব্দগুলো একটু লিখে দিই, তোমরা দেখো এখানে। এক, প্রথমে হচ্ছে এর জন্ম পরিচয় থেকে চিন্তা করে, এগুলো হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। জন্ম পরিচয়, প্রথমে এসে তুমি হরমোনকে জিজ্ঞেস করছো তুমি কে, তাহলে হরমোন কিন্তু বলবে আমি তো তোমার শরীরের ভেতরে থাকি, আমি কে তোমার তো জানার কথা। তখন তুমি তোমারে প্রশ্ন করো আমি কে, তখন তোমার মনে হবে আমি তো একজন জৈব অণু, আমার শরীর কার্বন দিয়ে তৈরি। তাহলে আমি যদি জৈব অণু হই, আমার শরীরে সে আছে, সেও তো জৈব অণু। কখনো রংপুরিয়া আর বরিশাল্লা একসাথে থাকতে পারে না, সরি টু সে, তোমাদের বোঝানোর জন্য। তাহলে শরীর যদি জৈব অণু হয়, হরমোন হবে জৈব অণু। তাহলে হরমোন হচ্ছে জৈব অণু।
তুমি কে? আমি জৈব অণু। তুমি কোত্থেকে জন্ম নিছো? জন্ম পরিচয় জিজ্ঞেস করছো। প্রথমে তো নাম জিজ্ঞেস করলাম। জন্ম পরিচয় হচ্ছে আমি জন্ম নিছি এমন একটা জায়গা থেকে, হতে পারে সেটা একটা কোষ, কিংবা হতে পারে কয়েকটা কোষ ওখানে আছে, একগুচ্ছ কোষ। লুক, হরমোন কিন্তু যে কোনো হরমোন একটা মাত্র স্পেশাল কোষ থেকে জন্ম নিতে পারে, কিংবা ওই টাইপের অনেকগুলো কোষ একসাথে আছে, কোষ গুচ্ছ আকারে আছে, ওখান থেকেও জন্ম নিতে পারে। তাহলে এখান থেকে যেহেতু জন্ম নিচ্ছে, তাহলে এইটাই হচ্ছে হরমোনের বাবা। বাবা মানে হচ্ছে গ্রন্থি। গ্রন্থি, তাহলে গ্রন্থি থেকে হরমোন জন্ম নেয়। এনজাইমের ক্ষেত্রেও সেম, একটি কোষ কিংবা একগুচ্ছ কোষ থেকে এনজাইমও জন্ম নেয়, একই জিনিস। তাহলে তুমি কে? আমি জৈব অণু। তোমার পিতাকে একটা কোষ কিংবা একগুচ্ছ কোষ। তুমি কিভাবে জন্ম নিছো? আমি এই কোষ থেকে ক্ষরণ হয়েছি রক্তে। রক্তে ক্ষরিত হয়। এখন প্রশ্ন হলো, কেন সে রক্তে ক্ষরিত হয়? এটা একটা কোষ, এপাশে রক্তনালী আছে এগুলোর পাশ দিয়ে, প্রত্যেকটা কোষের পাশ দিয়ে রক্তনালী আছে, এগুলোকে আমরা বলি কৈশিক জালিকা। কৈশিক মানে হচ্ছে কেশের মতো সরু। কেশের মতো সরু, কেশ মানে হচ্ছে মাথার চুল। জালের মতো চারপাশে থাকে বলে এদেরকে জালিকা বলা হয়। তাহলে হরমোন জন্ম নিল, জন্ম নেওয়ার পরপরই রাস্তায়। জন্মের পরপরই যাকে বাড়ি থেকে বের করে দেয় সে এতিম সন্তান, তাহলে তাকে রাস্তায় নামতে হয়। এই যে ভেতরে ক্ষরণ হলো, এটা ভেতর মানে হচ্ছে অ্যান্ডো। এখান থেকে রক্তনালীর ভেতরে ক্ষরণ হলো। অ্যান্ডো কোথা থেকে হয়েছে? কোষ থেকে এখানে। তার মানে এখান থেকে কিন্তু হরমোনটা এই জায়গায় আসছে, শিফট হয়েছে, রাইট? শিফট হয়েছে। তাহলে কোষ থেকে রক্তনালীর ভেতরে শিফট হওয়াকে বলা হয় ক্রাইন। এটা আরেকটা নাম আছে, ক্রাইনিন। কি দিয়ে শুরু হয়? ক্রাইনিন মানে হচ্ছে শিফট হওয়া। এটাকে ক্রাইনিন থেকে আমি লিখেছি ক্রাইন। তোমরা যেহেতু বুঝতে পারছো, তাহলে ক্রাইন লিখতে সমস্যা নাই। অ্যান্ডোক্রাইন মানে শিফট হচ্ছে কোথায়? অ্যান্ডো, ভেতরে। ভেতরে কোথায়? রক্তনালীর ভেতরে। অ্যান্ডোক্রাইন কোত্থেকে শিফট হচ্ছে? একটা কোষ কিংবা একগুচ্ছ কোষ। এটাকেই তো আমরা বলি গ্রন্থি, রাইট? তাহলে এটা হচ্ছে গ্রন্থি। গ্রন্থির বায়োলজিক্যাল নাম হচ্ছে গ্ল্যান্ড। আমি তোমাদের পড়ানোর সময় কোনটা গ্রিক কোনটা ল্যাটিন এগুলো বলবো না, আমি বলবো বায়োলজিক্যাল নাম। এর বলার কারণ আছে। সব শব্দ তো আমাদের জানতে হবে না কোনটা কোথা থেকে আসছে। আমাদের জানতে হবে ভাইরাস গ্রিক না ল্যাটিন, ব্যাকটেরিয়া গ্রিক না ল্যাটিন, ম্যালেরিয়া গ্রিক না ল্যাটিন, এই শব্দগুলো জানতে হবে। তাহলে আমি যখন পড়াবো কোনটা লাগবে তখন বলে দিব। তাছাড়া তোমরা কখনোই কোনটা গ্রিক কোনটা ল্যাটিন এগুলো নিয়ে মাথা ঘামাবো না। অলরেডি তোমাদের শিক্ষা হয়ে যাওয়ার কথা যে বায়োলজিটা আসলেই সহজ না, অনেক জিনিস আছে এটার মধ্যে। তাহলে এই রিস্কটা নিবা না, অতিরিক্ত কোনো কিছু করবো না। দেখো, অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে হরমোন কোথা থেকে ক্ষরণ হয়? অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এবার আসি আমরা, এটার বাংলা কি, এটা আমি মিশাই দিলাম। অ্যান্ডো মানে হচ্ছে ভেতরে বা অন্ত। ক্রাইন মানে তো ওই যে কোষ থেকে রক্তনালীর ভেতরে চলে আসলো, শিফট হইল বা ক্ষরণ হলো, এই জন্য বলা হয় খরা। খরা শব্দটা এসেছে ক্ষরণ থেকে। গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি। এই প্রশ্নটা হয়, তোমরা সবসময় ভুল করো, সেটা হচ্ছে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ হচ্ছে না বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ হচ্ছে। ক্লিয়ার? তাহলে হরমোন সবসময় অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ হচ্ছে। তাহলে এখানে আমি এনজাইম সম্পর্কে একটু বলে রাখি। এনজাইম কোথায় ক্ষরণ হচ্ছে? এনজাইমের ক্ষেত্রে জাস্ট উল্টা, বহিঃক্ষরা। বহিঃক্ষরা গ্রন্থি কি ক্ষরণ হয়? এনজাইম। এনজাইম ক্ষরণ হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে। এখন বহি মানে কি?
বহি মানে হচ্ছে এই যে এর তো রক্তনালী ছিল হরমোনের জন্য, কোষ থেকে ক্ষরণ হয়ে রক্তনালীতে গেছে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু রক্তনালী নাই। তাহলে এর ক্ষেত্রে যদি রক্তনালী না থাকে তাহলে কি হবে? ওর নিজেরই একটা নালী থাকবে, নিজেরই একটা নালী থাকবে। তাহলে এখান থেকে ইতে হচ্ছে এনজাইম, এনজাইমটা ক্ষরণ হয়ে 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 একটা জায়গায় চলে আসলো। ক্লিয়ার? আমি এনজাইম এবং হরমোনের পার্থক্য এখন পড়াবো না, এটা আমরা পরে আবার সুযোগ পাবো। জাস্ট আমি বেসিকটা বললাম। খেয়াল করে দেখো, যার রক্ত নালী আছে তার নিজের নালী নাই, আবার যার রক্ত নালী নাই তার আবার নিজের নালী আছে। ক্লিয়ার? তাহলে এনজাইমের ক্ষেত্রে নালী আছে বলে এই গ্রন্থিগুলোর আরেকটা নাম হচ্ছে নালীযুক্ত বা স্বনাল গ্রন্থি। নালীযুক্ত বা স্বনাল গ্রন্থি। তাহলে এর তো নিজের কোনো নালী নাই অন্তঃক্ষরা গ্রন্থি বা হরমোনের জন্য, তাহলে এটার নাম হচ্ছে নালীবিহীন বা অনাল গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়। আশা করি তোমরা এই যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা স্বনাল অনাল পার্থক্য করতে পারছো। তাহলে এখন আমরা আবার হরমোনের বৈশিষ্ট্যে চলে যাব। এটা শেষ করতে পারলে আজকে আমাদের সবগুলো টপিকে গল্প আছে। আজকের টপিকটা অনেক ইন্টারেস্টিং, কারণ এত বেশি শব্দ, এত বেশি ইনফরমেশন, আমি যদি তোমাদের পড়িয়ে যাই তোমরা না পারবা মনে রাখতে, না পারবা মুখস্থ করতে, তোমাদের ক্লাস করতে ভালো লাগবে না। সো স্টার্টিং থেকে ভয় পায় না। আমি এটা মিশাই দিলাম। তুমি কে? আমি জৈব অণু। তোমার বাবাকে একটা কোষ কিংবা একগুচ্ছ কোষ, যেখান থেকে আমি খরিত হই, খরিত হই বা জন্ম নেই। জন্ম নিয়ে কোথায় যাও? রক্তে। এবার কি করো? রক্তের মাধ্যমে আমি অনেক দূরে যাই, রক্তের মাধ্যমে দূরে বাহিত হয়, রক্তের মাধ্যমে আমি অনেক দূরে যাই, অর্থাৎ রক্তের মাধ্যমে বাহিত হয় দূরে। তোমরা জাস্ট বেসিকটা শেখো, বইতে সুন্দর লেখা আছে। দূরে গিয়ে কি করো? দূরে গিয়ে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ওই যে এক্সাইট করি, একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করি। বিক্রিয়াকে ত্বরান্বিত করি। ত্বরা মানে হচ্ছে, তোমরা তো জানো যে একটা গান আছে, কি গান? ত্বরাই করো। ত্বরাই মানে হচ্ছে তাড়াতাড়ি শেষ করো ব্যাপারটা। ত্বরান্বিত মানে দ্রুত, বিক্রিয়াকে ত্বরান্বিত করে। এখন তুমি তো গেছো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, ওখানে গিয়ে কি তুমি অনেক বেশি পরিমাণ গেছিলা না অল্প? তখন বলে আমি অল্প গেছিলাম। তাহলে অল্প যদি যায় এটাকে বলা হয় অনুঘটক। অনুঘটক, অনু মানে অল্প, ঘটক মানে যে ঘটনা ঘটায়, যে বিয়ে দেয়, বিয়ের ঘটনা ঘটাচ্ছে তাকে ঘটক বলা হয়। ঠিক তেমনি সে যদি অল্প পরিমাণে ঘটায় তার নাম হচ্ছে অনুঘটক। তাহলে অনুঘটক হিসাবে বিক্রিয়াকে সে ত্বরান্বিত করে। বিক্রিয়া শেষ হলে তুমি কি করো? বিক্রিয়া শেষ হয়ে গেলে আমি তোর বাড়িতে ফিরি না, আমি মারা যাই। তাহলে সে বিক্রিয়া শেষে বিনষ্ট হয়। বিনষ্ট হয়। বিক্রিয়া শেষে বিনষ্ট হয়ে যাচ্ছ, অবশিষ্ট থাকো না, না একবারে বিনষ্ট হয়ে যাচ্ছ? বলে আমি কোনো অবশিষ্ট থাকি না। বিনষ্ট হওয়া মানে বিনষ্ট, একবার চলে যাওয়া মানে একেবারে চলে যাওয়া। রাইট? আর পিছনে ফিরে তাকানোর কিছু নাই। হাঁটতে হাঁটতে যদি একবার হাত থেকে কলম পড়ে যায়, যদি 10 কদম চলে যাও, কখনো এই কলম আর তুলতে পেছনে আসবে না। খুব সাবধান। তাহলে বিনষ্ট হয়, একেবারে বিনষ্ট হয়। একটু ফ্যান। আচ্ছা, একেবারে বিনষ্ট হয়ে যায়। এখন ঘটনা হচ্ছে, তারপর জিজ্ঞেস করলো যে তুমি যদি বিনষ্ট হয়ে যাও তাহলে কাজ কি হলো? বলো না, আমি যদি মারাও যাই, বিনষ্ট হয়েও যাই, আমার কাজটা চলতে থাকে ধীরে ধীরে। তাহলে বিনষ্ট হওয়ার পরও কাজ, এই পাশে আমি লিখি
কাজ চলতে থাকে। এখন মারা যাওয়ার পর তো সে খুব অল্প পরিমাণ কাজ করে গেছে, তো এই কাজটাকে আমরা তাড়াতাড়ি শেষ করব না। তাহলে কি করব, আমরা যদি এক গামলা মুড়ি পাই, এক গামলা মুড়ি কি করব, যে জোরে জোরে খাইলেও অনেকক্ষণ লাগবে, বাট এক মুঠো যদি মুড়ি পাই তাহলে করব কি, একটা একটা করে মুড়ির দানা খাবো, ধীরে 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 ঘটনা ঘটাবো, তাহলে ধীরে কাজ করে, কাজ চলতে থাকে, এটা হবে ধীরে। তাহলে ফলাফল, একটা যে হরমোন আসলো, কাজ করলো, সে যদি ধীরে ধীরে কাজ করে, তাহলে এইটার ফলাফলটা আমরা এখনই পাবো না পরে পাবো? পরে পাবো, দীর্ঘক্ষণ পরে। এই জন্য এটাকে বলা হয় দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী মানে হচ্ছে দেখো ধীরে ধীরে দীর্ঘক্ষণ কাজ করছে, দীর্ঘ মেয়াদে কাজ করছে, তাহলে দীর্ঘমেয়াদী ফলাফল। আচ্ছা, দীর্ঘমেয়াদী ফলাফলের ব্যাপারে একটু বলি। সেটা হলো, যে কোনো হরমোনের ক্ষেত্রে চিন্তা করো যে কাজ করতে গেলেও অনেক সময় লাগে। যেমন আচ্ছা, এটা আমি একটু পরে যেহেতু আলোচনায় আসবে, যৌন হরমোন আলোচনার সময়, তাহলে আমি এটা তখনই বলি। এরপর হচ্ছে তুমি তুমি যে কাজটা করো এটা দীর্ঘমেয়াদী। পরের কোশ্চেন হচ্ছে, তুমি কি একা কাজ করো? না, আমি স্নায়ুতন্ত্রের সাথে কাজ করি। পরের কোশ্চেন, আমার মনে হয় এনাফ, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো দেখবা, বইয়ের মধ্যে সুন্দর করে সাজানো আছে, আর কোশ্চেন করে করে মনে রাখবা। তুমি যদি আজকে বই পড়ো, আমি যদি তোমাকে কালকে জিজ্ঞেস করি যে হরমোনের বৈশিষ্ট্য কি বলো, তাহলে তুমি যেন আমাকে পড়াতে পারো, ঠিক এরকম করে চিন্তা করে প্রত্যেকটা বই খুলবা, তাহলে মনে থাকবে। তোমরা যারা বলো মনে থাকে না, তাদের আরও অনেক কারণ আছে, এই যে আজকে আমি আলোচনা করব সেই ব্যাপার নিয়ে। তার মধ্যে একটা কারণ হচ্ছে, তোমরা যখন পড়ো তোমরা শুধু চিন্তা করো খুব তাড়াতাড়ি জিনিসটা শেষ করতে হবে। শেষ করতে পারলেই তো বলা যাবে যে আজকে একটা চ্যাপ্টার শেষ করছি, কিন্তু কি শেষ করলা এটা তোমরা বলতে পারো না। ধর্মেও তো বলা আছে, 3 দিনের নিচে যদি কোরআন খতম করে তাহলে সে যেন কোরআনের কিছুই বুঝতে পারলো না। ঠিক বলছি? তাহলে সময় নিয়ে পড়তে হবে। ওকে, আমরা তো জানি হরমোন একটা রাসায়নিক পদার্থ। আমরা তো জানি যে হরমোন একটা রাসায়নিক পদার্থ। তাহলে দেখো, সে এক জায়গা থেকে ক্ষরণ হলো, মাথার ভেতর থেকে ক্ষরণ হচ্ছে, হয়ে চলে যাচ্ছে শুক্রাশয়ে, ডিম্বাশয়ে, কিংবা সারা শরীরের সমস্ত ত্বকে চলে যাচ্ছে। তাহলে এক জায়গাতে ক্ষরণ হয়ে অনেক দূর অন্যান্য কোষে গিয়ে কাজ করলো না? এখন এক জায়গা থেকে যদি অনেক দূরে চলে যেতে চায়, তাহলে শরীরে কিসের মাধ্যমে যাবে? আমরা তো জানি প্রত্যেকটা কোষে আছে রক্তনালী, পুষ্টি সরবরাহের জন্য, বজ্র আনার জন্য। তাহলে হরমোন কিন্তু রক্তনালীর মাধ্যমে যাচ্ছে অনেক দূরে। আরেকটা ব্যাপার হচ্ছে, মাঝে মাঝে কিছু ঘটনা দেখা যায়, কিছু রাসায়নিক পদার্থের ব্যাপার আছে যেগুলা ক্ষরণ হয়েছে হওয়ার পরই আছে না, যে শুকর শুকর ছানা জন্মের পরই যখন দাঁত গজায়, মায়ের পাছায় কামড় দেয়, দিয়ে দাঁত শক্ত হয়েছে কিনা পরীক্ষা করে। তাহলে দেখো, সে যেখান থেকে জন্ম নিল সেখানে আক্রমণ করলো। তা এই টাইপের কিছু রাসায়নিক পদার্থ আছে। হরমোন তো পেলাম যে এই রাসায়নিক পদার্থটা অনেক দূরে গিয়ে কাজ করে রক্তের মাধ্যমে। শুকর ছানা একটা পেলাম যেটা যেখান থেকে জন্মায় সেখানেই কাজ করে। আবার আর কিছু আছে, যেমন তোমার বড় বোন কিংবা বড় ভাই আছে, এই যে তুমি লাইভ ক্লাস করছো, নির্ঘাত ক্লাসের আগে সে বলছে লাইভ ক্লাস, সে আবার কি ক্লাস, হুদাই কেন টাকা খরচ করতে হবে? তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে ইউটিউবে তো লাইভ আছে, অনেক ইউটিউবার আছে যারা ফ্রি ক্লাস নেয়। হ্যাঁ, ইউটিউবরা ফ্রি ক্লাস নেয় ততটুকুই যতটুকু ইন্টারেস্টিং, তারা কখনো ডিটেল আলোচনা করে না, এবং আরও অনেক কারণ আছে। তাহলে তোমার এই যে বড় ভাই কিংবা তোমার বড় বোন, তোমার কিন্তু হতে পারে যে লাইভ ক্লাস কেন করতে হবে, তোমার তো টিচার আছে, বাসায় পড়ো, এমন তো বলতেই পারে। তাহলে এই ক্ষেত্রে কি হলো দেখো, একই বাড়িতে জন্ম নিলা, তুমি তোমার উপর কাজ করলো না, তোমার বড় ভাই বা বড় বোন তার নিজের উপর কাজ করলো না, সে তোমার উপর গিয়ে কাজ করলো, মানে পাশের জনের উপর কাজ করলো।
তাহলে 3 ধরনের কাজ হতে পারে। একটা হচ্ছে এক জায়গাতে ক্ষরণ হয়ে এক কোষ থেকে অনেক দূরে গিয়ে কাজ করা, আর একটা হচ্ছে পাশের জনের উপর কাজ করা, আর একটা হচ্ছে যেখান থেকে জন্ম সেখানেই কাজ করা। কারা কাজ করছে? কিছু রাসায়নিক পদার্থ, এটা হরমোন হতে পারে, এটা ফসফোলিপিডও হতে পারে, বা এটা অন্য কিছু হতে পারে। তাহলে এই যে নিজেই নিজের উপর কাজ করছে, একটা সমন্বয় সাধন করছে, অনেক দূরে গিয়ে অন্য একটা কোষে কাজ করছে, একটা সমন্বয় সাধন করছে। সমন্বয় মানে হচ্ছে মিল। তাহলে এগুলোকে বলা হয় সমন্বয়। কি সমন্বয়? রাসায়নিক সমন্বয়। কয় ধরনের আছে রাসায়নিক সমন্বয়? 3 ধরনের। তো আমি একটু আলোচনা করব, কারণ এখানে কিছু বেসিক আছে যে এটা আমাদের একটু পরে লাগবে। একটা রাসায়নিক সমন্বয়ের নাম হচ্ছে ওই যে নিজে যেখান থেকে জন্ম নিল সেখানেই কামড় দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে নিজেই নিজেকে আঘাত করা। আর নিজেই নিজেকে আঘাত করা মানে হচ্ছে অটো, রাইট? অটো মানে হচ্ছে সেলফ, নিজের উপর। তাহলে এটার নাম হচ্ছে অটো ক্রাইন সমন্বয়। মানে নিজেই নিজের সাথে নিজেকেই মোটিভেট করছে বা নিজেকেই বলছে চুপ থাকো। তাহলে এটার নাম হচ্ছে অটো ক্রাইন সমন্বয়। অটো মানে হচ্ছে সেলফ, আর ক্রাইন মানে তো আমরা জানি শিফট হওয়া বা টু সেপারেট হওয়া। শিফট শব্দটা মনে রাখো, যে নিজের উপর জন্ম নিল, শিফট হয়ে আবার নিজের উপরে কাজ করছে। আরেকটা হচ্ছে পাশের জনকে কাজ করছে। ওই যে বড় ভাই বা বড় বোন তোমার উপর কাজ করলো, তাহলে এটা হচ্ছে পাশের জনের উপর কাজ করা। তো বায়োলজিতে একটা শব্দ আছে প্যারা। প্যারা মানে হচ্ছে অ্যালং সাইড, বিসাইড, মানে পার্শ্বে। প্যারা মানে হচ্ছে অ্যালং সাইড বা বিসাইড বা পার্শ্বে। তাহলে এটার নাম হচ্ছে প্যারা ক্রাইন সমন্বয়। তার মানে সে কোথায় কাজ করছে? পার্শ্বে, পাশেই কাজ করছে। উদাহরণগুলো আমি বলছি। আরেকটা হচ্ছে দেখো অনেক দূরে গিয়ে কাজ করছে হরমোনের ক্ষেত্রে। তাহলে এটা কি হরমোন? কি? অ্যান্ডোক্রাইন। অ্যান্ডোক্রাইন সমন্বয়। তাহলে আমরা 3 ধরনের সমন্বয় পেলাম। অটো নিজের উপর কাজ করে, প্যারা পাশের জনের উপর কাজ করে, অ্যান্ডোক্রাইন দূরে গিয়ে কাজ করে। উদাহরণ দেখি। অ্যান্ডোক্রাইনের উদাহরণ তো আমরা জানি, হরমোনগুলা পিটুইটারির হরমোন গিয়ে কাজ করছে বিভিন্ন জায়গায় গিয়ে, একটু পরে জানবো, তাহলে এটা আমরা এখন দেখবো না। প্যারাক্রাইন কি? তোমরা অগ্নাশয়ের নাম শুনছো। অগ্নাশয়ে 4 ধরনের অন্তঃক্ষরা কোষ আছে। এখানে কিন্তু এনজাইমের জন্য বহিঃক্ষরাও কোষ আছে। অন্তঃক্ষরা কোষ অল্প পরিমাণ থাকে, আমি আকারে বড় দিয়েছি, ভয় পাওয়ার কিছু নেই। একটা নাম হচ্ছে আলফা কোষ, একটা নাম বিটা কোষ, একটা নাম হচ্ছে ডেল্টা কোষ, একটা নাম পিপি কোষ। জানার দরকার নাই, পরিপাকে এগুলো আমরা ডিটেল পড়ব। তো দেখো আলফা কোষটা কিন্তু আগে আছে, এইভাবে মনে রাখবা, আগে। তাহলে আতে হচ্ছে আলফা। আচ্ছা আচ্ছা, গলিতে কি হয়েছে? আতে হচ্ছে আলফা, আর গেতে হচ্ছে গ্লুকাগন। এইভাবে মনে রাখবা। অগ্নাশয়ে যে 4টা কোষ আছে, আলফা, বিটা, ডেল্টা, পিপি। আলফা কোষটা এইভাবে মনে রাখবা, আগে। আতে হচ্ছে আলফা কোষ, গেতে হচ্ছে গ্লুকাগন। তাহলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো বিটা থেকে বের হয় ইনসুলিন। খেয়াল করে দেখো, যদি কখনো এমন হয় যে ইনসুলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু একদিকে ক্ষতিকর, এটা আমরা পরে পড়ব। তাহলে গ্লুকাগন করবে কি? আলফা থেকে ক্ষরণ হয়ে এসে বিটার উপর পড়বে, বড় বোনের মতো। তখন বিটা কোষের ইনসুলিন ক্ষরণ কমে যাবে। ক্লিয়ার? দেখো পার্শ্বে, নিজের পাশে আরেকজনের উপর গিয়ে কাজ করলো, তাহলে এটা হচ্ছে প্যারাক্রাইন। শেষ। অটোক্রাইন কারা? অটোক্রাইন বলে তোমাদের বইতে একটা নাম আছে, আজমল স্যারের বইতে, PAF। PAF
পিতে হচ্ছে প্লাটিলেট। তোমরা তো জানোই প্লাটিলেট মানে হচ্ছে অনুচক্রিকা। প্লাটিলেট মানে অনুচক্রিকা। আমি কিন্তু এখনই কোশ্চেন করব কমেন্টে। এতে হচ্ছে অ্যাক্টিভেটিং, মানে সক্রিয় করা। এফতে হচ্ছে ফ্যাক্টর। তাহলে পিএএফ মানে হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, মানে অনুচক্রিয়া সক্রিয়করণ ফ্যাক্টর। কোত্থেকে ক্ষরণ হয় এটা? নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনুচক্রিকা থেকেই ক্ষরণ হচ্ছে। এটা ওই যে শূকরের কথা বললাম, যে শূকর ছানা দাঁত গজালে দাঁতের শক্তি পরীক্ষার জন্য মায়ের পাছাতেই কামড় দেয়। তাহলে অনুচক্রিকা হচ্ছে শূকর ছানার মতো, সে নিজেই ক্ষরণ হচ্ছে, আবার নিজেই প্লাটিলেটকে বলছে যে তুমি আরও জড়ো হও, এখানে আরও প্লাটিলেট দরকার। বুঝছো কিছু? যে ওখান থেকেই ক্ষরণ হচ্ছে, হয়েই বলতেছে যে তুমি আরও জড়ো হও, আরও প্লাটিলেট দরকার। কারণ কারণ রক্তনালীটা কেটে গেছে, রক্তগুলো বন্ধ করতে হবে, অনেক তো প্লাটিলেট লাগবে। দেখছো, সে ক্ষরণ হওয়ার পরই ওদেরকে বলছে যে আরও এগ্রিগেট হও, একসাথে হও। তো তোমাদের বইয়ে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরটা অ্যান্ডোথেলিয়াল থেকে ক্ষরণ হয়, অ্যান্ডোথেলিয়াম থেকে ক্ষরণ হয়। তাহলে এটা দেখে ভয় পাওয়া যাবে না যে রাজীব ভাই ভুল পড়াইছে না সঠিক পড়াইছে। প্লাটিলেট বা অনুচক্রিকা থাকে রক্তনালীর ভেতরে। রক্তনালীর ভেতরে যেহেতু থাকছে, তাহলে রক্তনালীর গা থেকেও এটা ক্ষরণ হতে পারে। রক্তনালীগুলো আছে, নিজের দেয়াল থেকে ক্ষরণ হতে পারে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর পাফ। আবার প্লাটিলেট থেকে বা অনুচক্রিকা থেকেও ক্ষরণ হতে পারে। শুধু এখানেই না, এরা নিউট্রোফিল থেকেও ক্ষরণ হয়, শ্বেতকণিকা নিউট্রোফিল। এরা মোনোসাইট থেকেও ক্ষরণ হয়, এরা ম্যাক্রোফেজ থেকেও ক্ষরণ হতে পারে। তাহলে আমি ভুল পড়াইনি, এটা ঠিক আছে। তোমরা বইয়েরটা মনে রাখবা যে এরা অ্যান্ডোথেলিয়াম থেকে ক্ষরণ হয়। এখন আচ্ছা, শেষ। তাহলে দেখো, সে প্লাটিলেট থেকে ক্ষরণ হচ্ছে, হয়েই প্লাটিলেটকে বলতেছে যে আপনারা আরও অনেকেই একসাথে আসেন, অনেক দরকার, কারণ রক্তনালী যে কেটে গেছে, রক্তপাত বন্ধ করা সম্ভব না। তাহলে দেখো, নিজেই নিজের উপর কাজ করছে, মানে হচ্ছে অটোক্রাইন। ক্লিয়ার? শেষ। এখন আমরা হরমোনে চলে যাবো। আমি এখন কোশ্চেন করব, তোমরা কমেন্টে লিখবা। তার আগে বলে রাখি, অ্যান্ডোথেলিয়াম নিয়ে অনেকে প্রশ্ন করতে পারো। অ্যান্ডোথেলিয়াম কি? এই যে আমি সাদা বোর্ডটার উপরে কিন্তু কালো দিয়ে লিখলাম, তাহলে সাদা বোর্ডের উপরে কিন্তু কালো কালির একটা আবরণ পড়ে গেল না? আবরণ। ধরা যাক কালির দানাগুলো এক একটা করে কোষ, তাহলে এই কোষগুলোকে আমরা কি বলবো? আবরণী কোষ। তাহলে এই কালিগুলোর নাম হচ্ছে আবরণী কোষ। এখন আবরণী কোষকে বায়োলজিক্যাল নাম হচ্ছে ইপিথেলিয়াম। ইপিথেলিয়াম মানে হচ্ছে উপরে, এপি মানে হচ্ছে উপরে। এপিগ্লোটিস নাম শুনছো? সেই এপি মানে হচ্ছে উপরে। তাহলে এপিথেলিয়াম মানে হচ্ছে কোনো কিছুর উপরে যে কোষের স্তর থাকে, এটার নাম হচ্ছে এপিথেলিয়াম। এখন এপিটা আমি কেটে দিই, যদি এখানে এখানে দিয়ে দিলাম অ্যান্ডো, তাহলে কি মনে হলো? তাহলে মনে হইলো যে এটা আসলে আর উপরে নাই। এই আবরণী কোষটা এখন কোথায় গেছে? এটা ধরা যাক রক্তনালী। রক্তনালীর তো উপরে হলেও সে এপিথেলিয়াম ভেতরে গেল এখন। তাহলে এই যে ভেতরের দেয়ালটাকে সে এখন আবরণ করবে। তাহলে এখন থেকে মনে রাখবা, অ্যান্ডোথেলিয়াম মানে কি? অ্যান্ডো মানে ভেতরে। তাহলে ভেতরের দেয়ালে যদি আবরণ থাকে, এটাকে বলে অ্যান্ডোথেলিয়াম না। এই বিল্ডিংটার বাইরে যে চুনকাম করা হয়েছে, চুন দেওয়া হয়েছে বিল্ডিংয়ে, এটা হচ্ছে এপিথেলিয়াম। এটা দেয়ালের ভেতরে যে চুন দেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যান্ডোথেলিয়াম। তো একটা জিনিস মনে রাখবা, অ্যান্ডোথেলিয়াম মানে হচ্ছে রক্তনালীর ভেতরের এপিথেলিয়াম, রক্তনালীর ভেতরের আবরণী কোষ। তাহলে অ্যান্ডোথেলিয়াম কথাটা মাথায় আসলে রক্তনালীর কথা মাথায় আসতে হবে। ঠিক আছে? এই এই কোষগুলো থেকেই ক্ষরণ হচ্ছে পিএএফ,
পিএফ থেকে একটা অতিরিক্ত ইনফরমেশন বলি, এটাই হচ্ছে প্রথম ফসফোলিপিড যেটা হরমোনের মতো কাজ করার ইতিহাস পাওয়া গেছে। এ কিন্তু হরমোন না, এটা মনে রাখার দরকার নেই। এটাই প্রথম ফসফোলিপিড যেটা হরমোনের মতো কাজ করে। ওকে, এখন কমেন্ট বক্সে 3টা কোশ্চেনের অ্যান্সার লিখবো। 1 নম্বর হচ্ছে প্যারা ও ক্রাইন, প্যারাক্রাইন শব্দের অর্থ কি? 1। 2 নাম্বার হচ্ছে হরমোনসমূহ জৈব না অজৈব, এইটা লিখবা। 3 নাম্বার হচ্ছে স্বনাল গ্রন্থি কি? 3টা। প্যারাক্রাইন মানে কি, স্বনাল গ্রন্থি মানে কি, আর একটা কি ছিল? হরমোন সমূহ জৈব না অজৈব। কমেন্ট করো, আমি কমেন্ট চেক করব। আজকে 72 জন, বাকি 50 জন জ্ঞান পাবি কোথায়? খাদিমুল মোরসালিন রিয়াদ, হ্যাঁ সঠিক অ্যান্সার। প্যারাক্রাইন মানে পাশাপাশি কাজ কাজ, হ্যাঁ একদিক থেকে মেনে নেওয়া যায়। পাশে শিফট হওয়া, সাবাস, একেবারে গভীর থেকে লিখেছে। যাদের নিজেদের নালি আছে। শারিয়ার সিদ্দিক রাইট, হোসাইন রিখন রাইট, নাবিলা আঞ্জুম রাইট, হ্যাঁ। মাহমুদুল্লাহ রাজিন ঠিক আছে। আবু তাহের, হ্যাঁ। আবু তাহের, তুমি তোমার আইডির নামে গিয়ে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা চেঞ্জ করবা। ফার্স্ট নেম লিখবা আবু, ও সরি, এক্সট্রিমলি সরি আলভি। ফারহান প্রান্ত সাইড শিফট, হ্যাঁ ঠিক আছে। জৈব আলী, ওকে ঠিক আছে, ঠিক আছে। হাসান ঠিক আছে। আরশি, সাবাস সাবাস আরশি। শাহরিন সামিয়া, ওকে। পারভিন আক্তার শিল্পী ঠিক আছে। এন কে মণ্ডল ঠিক আছে। অনিন্দা গুহ ঠিক আছে। তৌহিদ হোসেন ঠিক আছে। আজহারুল তামিম, শওকত, সাখাওয়াত রহমান, সাবরিনা জেমি, আবদুল্লাহ আল নোমান, সবাই ঠিক আছে। শুভ, লুবনা, হ্যাঁ ঠিক আছে। তাওসিফ ঠিক আছে। সাখাওয়াত, হ্যাঁ সব ঠিক আছে। সাউন্ডে একটু ফ্যানটা অফ করেন। আচ্ছা, এখন আমরা ডিপ আলোচনা করব। তার আগে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের পরীক্ষায় প্রায় আসে। আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম প্রশ্ন আসে, রাসায়নিক সমন্বয় কয় ধরনের। আবার এখান থেকে এমসিকিউ আসে যে পিএএফ কোন ধরনের রাসায়নিক সমন্বয় করে, হরমোন কোন ধরনের রাসায়নিক সমন্বয় করে, অটোক্রাইন রাসায়নিক সমন্বয়ের উদাহরণ কি, এটা একটা। আবার পিএফ কোথা থেকে ক্ষরণ হয়, সনাল গ্রন্থি কি অনাল গ্রন্থি কি, এগুলো আসে। অন্তঃক্ষরা গ্রন্থি কি বহিঃক্ষরা গ্রন্থি কি, এগুলোও আসে, উদাহরণ আসে। আবার এখান থেকে একটা কোশ্চেন আসে যেটা তোমরা ওই যে সব ক্ষারকই, সব ক্ষারই ক্ষারক, সব ক্ষারক ক্ষার নয়, লাইক দ্যাট। জৈব অজৈব বলে একটা কথা আছে। আমরা তো জানি প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এরা হচ্ছে জৈব পদার্থ, কারণ এদের কার্বন আছে। এখন হরমোন আসলে কি, প্রোটিন, লিপিড না কার্বোহাইড্রেট? এখানে কথা আছে। এটা হচ্ছে প্রোটিন, এটা মনে রাখবা, এটা হচ্ছে প্রোটিন, এরা হচ্ছে প্রোটিন। বাট যৌন হরমোনগুলো হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড মানে হচ্ছে লিপিড। তো এটা নিয়ে আরও ডিপ কথাবার্তা, এটা প্রশ্ন আমাকে করিও না, আমি নিজে থেকে পরবর্তীতে জবাব দিব, আর্টিকেল আমার লেখা আছে। মনে রাখবা জৈব হচ্ছে প্রোটিন, তাহলে হরমোনসমূহ হচ্ছে প্রোটিন। তাহলে হরমোনরা হচ্ছে প্রোটিন থেকে হরমোন উৎপন্ন হয়।
ঠিক আছে? তাহলে একটা জিনিস মনে রাখবা, সব হরমোনই হচ্ছে প্রোটিন, কিন্তু সব প্রোটিন হরমোন নয়, কারণ কিছু প্রোটিন এনজাইম তৈরি করে, কিছু প্রোটিন অন্য জিনিস তৈরি করে। বুঝতে পারছো? সব প্রোটিন হরমোন নয়, বাট সব হরমোনই হচ্ছে প্রোটিন। এনজাইমের ক্ষেত্রে সেম, সব এনজাইম হচ্ছে প্রোটিন, বাট সব প্রোটিন এনজাইম নয়। এনজাইমের কোশ্চেনটা আসে। ওকে, ঠিক আছে। আজকে আমরা হরমোন পড়বো। তোমরা যারা আমি সবাইকে বলছি রিডিং পড়তে, তাহলে আজকে অনেক শব্দ শুনবো যেগুলো নতুন না, কারণ তোমরা রিডিং পড়ছো। প্রথমে আমরা হরমোনটাকে ভাগ করে নেব, কোন হরমোন কোথা থেকে আসে। একবারে মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত যত হরমোন আসে, মাথা থেকে কোমর পর্যন্ত। মাথার ছবিটা আমি অ্যাড করতে পারছি না, আমি এখানে অ্যাড করে দিলাম। ধরা যাক এটা হচ্ছে মাথা, জাস্ট সেরেব্রাম। মাথার উপরে সেরেব্রাম অংশ। আমরা তো জানি এখানে থ্যালামাস থাকে, হাইপোথ্যালামাস থাকে। সেরেব্রামের নিচেই অগ্র মস্তিষ্কের অংশ, তাহলে থ্যালামাস থাকে, তার নিচে থাকে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মানে থ্যালামাসের নিচে। এই হাইপোথ্যালামাস থেকে এইরকম একটা ব্যাগ উৎপন্ন হয়। ছবিটা কি তোমরা দেখতে পাচ্ছ? এইটা তাহলে এটা একটা হচ্ছে গ্রন্থি। এই গ্রন্থির নাম হচ্ছে পিটুইটারি। পিটুইটারি প্রশ্ন আসে, পিটুইটারি গ্রন্থি কোথায়? মস্তিষ্কে। মস্তিষ্কের কোথায়? অগ্র মস্তিষ্কে, থ্যালামাসের নিচে। এরপরের প্রশ্ন হচ্ছে পিটুইটারি গ্রন্থি কয়টা? লুক, থ্যালামাস যদি একটা হয় 12টা অঞ্চলে বিভক্ত, বাট থ্যালামাস কিন্তু একটা। থ্যালামাস যদি একটা হয় তাহলে পিটুইটারি কয়টা হবে? পিটুইটারি গ্রন্থি হবে একটা। তাহলে পিটুইটারি থেকে আপাতত শেষ। এরপর আমরা চলে যাব গলায়। এটা হচ্ছে গলা, এটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালীর উপরের অংশ থেকে স্বর উৎপন্ন হয়। আমি যে কথা বলছি এখান থেকে স্বর উৎপন্ন হচ্ছে। তাহলে ঠিক এই জায়গাতেই একটা গ্রন্থি থাকে স্বরযন্ত্রের সামনে। এই গ্রন্থিটা হয় কি, যে স্বরযন্ত্রটাকে দুই সাইডে এরকম দুই সাইডে থাকে, স্বরযন্ত্রের দুই সাইডে, কিন্তু সামনে একটা এরকম যোজক আছে। এই যোজকের নাম হচ্ছে ইস্থমাস। আমরা যখন প্রজননতন্ত্র যদি পড়ি তখন আমরা ইস্থমাস নিয়ে কথা বলবো। লুক, আমি কিন্তু প্রথমে দুইটা ছবি অ্যাড করছি। ছবি দুইটা অ্যাড করার কারণ হচ্ছে জিজ্ঞেস পরীক্ষায় আসে যে থাইরয়েড কয়টি। থাইরয়েডের কিন্তু লোব হচ্ছে দুটি, মাঝখানে একটা দ্বারা যুক্ত থাকে। লোব দুটি ডাজেন্ট মিন যে থাইরয়েড গ্রন্থি দুটি। কয়টা? একটা। তাহলে থাইরয়েড গ্রন্থি হচ্ছে একটা। পিটুইটারি কয়টা ছিল? একটা। এরপর থাইরয়েডের পাশেই, মনে আছে কিছুক্ষণ আমি পড়িয়েছি, প্যারা মানে হচ্ছে পার্শ্বে, অ্যালং সাইড, বিসাইড। তাহলে দেখো থাইরয়েডের পার্শ্বে কিন্তু 4টা আমি দাগ দিয়ে দিছি। তাহলে থাইরয়েডের পার্শ্বে যদি থাকে তাহলে প্যারা থাইরয়েড। নামটা আসছে কিন্তু থাইরয়েডের পাশে থাকে এই নাম থেকে, প্যারাথাইরয়েড। থাইরয়েড মানে কি, পিটুইটারি মানে কি, আমি একটু পর বলবো। তাহলে আমরা আরেকটু নিচে নামি। এই জায়গায় শ্বাসনালীর সামনে এখানে একটা গ্রন্থি আছে। তাহলে এখানে আছে হচ্ছে থাইরয়েড,
এর নিচেই আছে প্যারাথাইরয়েড। এই নীলগুলো হচ্ছে প্যারাথাইরয়েড আর লালটা হচ্ছে থাইরয়েড। এখানে প্রশ্ন আছে প্যারাথাইরয়েড কয়টা? দেখো আমি 4টা ফোঁটা আর্ট করছি, তাহলে প্যারাথাইরয়েড হচ্ছে 4টা। আমরা এখন একটা একটা করে পেলাম, এখন 4টায় গেছি। এরপরে আমরা একটা পাইলাম, এটার নাম হচ্ছে থাইমাস। দেখো সবগুলোই কিন্তু শ্বাসনালীর সামনে, বাট এদের ক্ষেত্রে বলতে হবে যে এরা এরা হচ্ছে স্বরযন্ত্রের সামনে। এর ক্ষেত্রে বলতে হবে শ্বাসনালীর সামনে, কারণ উপরে স্বরযন্ত্র বা ল্যারিংসের পর ট্রাকিয়া বা শ্বাসনালী শুরু হয়। তাহলে এই যে এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, তাহলে শ্বাসনালীর সামনে থাকে থাই মাস। আর একটু নিচে নামা যাক, এবার চলে যাই আমরা কিডনিতে। এই কিডনির উপরে এরকম ত্রিকোণাকার ক্যাপের মতো একটা গ্রন্থি থাকে, এর নাম হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। এরপর হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় বা টেস্টিস, শুক্রাশয় 2টা। আর মহিলাদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে এটা কিন্তু ভেতরে থাকে, এটা হচ্ছে ডিম্বাশয়। আমরা যখন মায়ের পেটে ছিলাম, পুরুষদের ক্ষেত্রে এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে শুক্রাশয় ডিম্বাশয় দুটোই পেটের ভেতরে ছিল। কিন্তু পুরুষদের ক্ষেত্রে হয় কি, যে এটা একটা ওপেনিং আছে, ছিদ্রপথ আছে কোমরের কাছে, এটা ছিদ্রপথটা ভেদ করে এরা নেমে আসে অন্ডথলিতে। অনেকের ক্ষেত্রে নেমে আসে না, যদি নেমে না আসে তাহলে ওটা মায়ের পেটেই থেকে যাবে, অপারেশন করে বের করতে হয়। কেন বের করতে হয়? কারণ এখানে শুক্রাণু উৎপন্ন হয়, এখানে পুরুষদের যৌন হরমোন উৎপন্ন হয়। এখন মায়ের পেটে থাকলে সমস্যা কি? মায়ের পেটে থাকলে দেখো ভেতরে আছে, ভেতরে বদ্ধ পরিবেশ। বদ্ধ পরিবেশ মানে হচ্ছে অঙ্গ অনেক বেশি, কাজ বেশি চলছে, মানে টেম্পারেচার বেশি, তাপমাত্রা বেশি। তাহলে বেশি তাপমাত্রা হলে একটা প্রবলেম আছে, সেটা হলো শুক্রাণু উৎপন্ন হতে পারে না, শুক্রাণু উৎপন্ন হলেও মারা যায়। এই জন্য শরীরের বাইরে দেওয়া হয়েছে যেন টেম্পারেচার কম কম টেম্পারেচারে থাকতে পারে, তাপমাত্রা কম পায়। তাহলে কম তাপমাত্রা হচ্ছে শুক্রাণু উৎপন্নের একটা প্রভাবক। ওকে, ঠিক আছে। এখন আমি প্রশ্ন করবো তোমাদের, তোমরা আনসার করবা। সেটা হচ্ছে থাইরয়েড কয়টা থাকে, অ্যাড্রেনালিন কয়টা থাকে, ডিম্বাশয় কয়টা থাকে? থাইরয়েড, অ্যাড্রেনালিন, ডিম্বাশয়। এরপরে আমরা ডিপে চলে যাবো। বইতে কি দেওয়া আছে শ্বাসনালীর নিচে? আচ্ছা, ওটা দেখা যাবে। সাবাস। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা অনেক পড়বো। তার আগে আমি পড়াটা একটু ছোট করে দিই। সেটা হচ্ছে, আমরা যেহেতু প্রজননতন্ত্র পড়ার সুযোগ আছে সামনে, তাহলে শুক্রাশয় আমরা এখন পড়বো না, পড়া ছোট করি আমরা। ডিম্বাশয়ও আমরা প্রায় ধারাবাহিকতায় গিয়ে পড়বো। অ্যাড্রেনাল আছে, থাইমাস আছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং পিটুইটারি আছে। এখন আরেকটা গ্রন্থি আছে, ওই গ্রন্থি দিয়ে আমরা শুরু করবো। সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পড়া শুরু। পিনিয়াল গ্রন্থি, বানানটা দেখো, পাইন আল। পিনিয়াল গ্রন্থি, বানানটা দেখো, পাইন এ এল, পাইন
পিনিয়াল লেখা, মানে হচ্ছে PINE, পাইন, তারপর হচ্ছে AL, পিনিয়াল। লুক, পিনিয়াল গ্রন্থি আমি এখানে দেখাইতে পারলাম না, এর কারণ হচ্ছে এটা থাকে আমাদের মস্তিষ্কের তৃতীয় যে ভেন্ট্রিকল আছে, মনে আছে থার্ড ভেন্ট্রিকলের কথা আমি মস্তিষ্কে পড়িয়েছি, দুই পাশে দুটো পার্শ্বীয়, তার নিচে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল। আর 3 নম্বর ভেন্ট্রিকলে থাকে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থি, বইয়ের মধ্যে খুবই অল্প লেখা আছে। গল্পের খাতিরে, তোমাদের মজা লাগার খাতিরে আমি একটু বেশি বলবো। পিনিয়াল গ্রন্থি কি দেখো, নাম দেখেই বোঝা যায় এটা হচ্ছে পাইন, পাইন কোন। তাহলে পিনিয়াল মানে হচ্ছে পাইন কোন আকৃতি। পাইন কোন কি, তোমরা সাইকাস পড়ছো, সাথে আরেকটা নাম পড়ছো পাইনাস। তাহলে সাইকাসের মতো পাইনাস বা পাইন গাছও হচ্ছে এক ধরনের নগ্নবীজী উদ্ভিদ। পাইনাস গাছ দেখতে কেমন? তোমরা ক্রিসমাস ট্রি দেখছো, ক্রিসমাস ট্রি হচ্ছে একটা গাছ এরকম, রাইট? ত্রিকোণাকার, যেহেতু চারপাশে আছে, ত্রিমাত্রিক গঠন। আমরা জানি যে ক্রিসমাস ট্রি হচ্ছে ত্রিকোণাকার বা হচ্ছে কোণাকৃতি বা মোচাকৃতি। এইটাকেই বলা হচ্ছে পাইন গাছও এরকম, পাইন গাছও এরকম। এইটাকে বলা হচ্ছে পাইন কোন। এখান থেকে নামটা আসছে, পিনিয়াল নামটা আসছে হচ্ছে পাইন কোন থেকে। এখান থেকে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, ব্রিসল কোন পাইন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বয়স্ক গাছ, আমেরিকাতে আছে। আর সাইবেরিয়ার ওদিকে একটা বিশাল একটা বন আছে, নাম হচ্ছে তৈগা। তৈগা কিন্তু আয়তনে অ্যামাজনের থেকেও বড়। আমরা তো জানি অ্যামাজন বিশাল বন, তৈগা অ্যামাজনের থেকেও বড়। কিন্তু তৈগার প্রবলেম হচ্ছে তৈগা বনে শুধুমাত্র একটা গাছ আছে, সেটা হচ্ছে পাইন গাছ আছে, এই ক্রিসমাসের ট্রির মতো বড় বড় গাছ। তোমরা যারা সিনেমা দেখো, সিনেমাতে দেখবা যে বরফ জমা যে মুভিগুলো আছে, বরফ জমতেছে, ওখানে গাছগুলো আছে, গাছগুলো দেখতে এরকম ক্রিসমাস ট্রির মতো, বিশাল বিশাল ক্রিসমাস ট্রি, রাইট? এগুলো হচ্ছে পাইন গাছ। তাহলে এটা হচ্ছে পাইন বন এগুলো। তো তৈগার প্রবলেম হচ্ছে এখানে পাইন গাছ বেশি, অন্য গাছ নাই, এই জন্য এখানে বিভিন্ন ধরনের পশু পাখিও নাই। বাট অ্যামাজনের ক্ষেত্রে কিন্তু উল্টা। তো অ্যামাজনের ক্ষেত্রে সব ধরনের গাছ আছে, সব ধরনের গাছ থাকলে অনেক ধরনের পশু পাখি থাকবে, পশু পাখি থাকলে হচ্ছে জীববৈচিত্র্য বেশি হবে। এই জন্য অ্যামাজন হচ্ছে এই তৈগা থেকেও বেশি আলোচিত। তৈগা শুরু হয়েছে রাশিয়ার সাইবেরিয়া থেকে, পুরো ইউরোপ পার হয়ে চলে গেছে কানাডা পর্যন্ত, গ্রিনল্যান্ড পর্যন্ত। ঠিক আছে, তাহলে পিনিয়াল গ্রন্থি হচ্ছে পাইন কোন। আর প্রথম কোশ্চেন হচ্ছে পিনিয়াল গ্রন্থি কয়টা? পিনিয়াল গ্রন্থি হচ্ছে একটা, তৃতীয় ভেন্ট্রিকল একটা, যেহেতু একটা থাকবে। এরপরের কোশ্চেন হচ্ছে পিনিয়াল গ্রন্থির কাজ কি? তোমাদের বইতে কি লেখা আছে? তোমাদের বইতে লেখা আছে ফসফরাস বিপাক ঘটানো, আর একটা হচ্ছে সম্ভবত যৌন বৈশিষ্ট্য। ফসফরাস বিপাক ঘটানো, যৌন অঙ্গের হচ্ছে সক্রিয়তা। এটা কোথায় আছে? মাথার ভেতরে। তাহলে মাথার ভেতরে মানুষ তো হচ্ছে প্রেম, ভালোবাসা, যৌনতার চিন্তাগুলো মাথার ভেতরেই করে। তাহলে মাথার ভেতরে যেহেতু এইসব চিন্তা ভাবনা আসছে, তাহলে মাথার ভেতরে সেই গ্রন্থির কাজ হচ্ছে যৌন অঙ্গের সক্রিয়তা। আর পিনিয়াল গ্রন্থির কাজ এইভাবে আমি মনে রেখেছিলাম, সেটা হচ্ছে এটা পি দিয়ে বানান শুরু হয়, পিতে হচ্ছে ফসফরাস। তাহলে ফসফরাস বিপাক ঘটায়। বিপাক মানে কি? বিপাকের বায়োলজিক্যাল নাম হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম মানে হচ্ছে চেঞ্জ, মানে বদল, চেঞ্জ বা বদল। সকালে ছিল গ্লুকোজ, বিকেলে হয়ে গেছে গ্লাইকোজেন, বিকেলে ছিল গ্লাইকোজেন, রাতে হয়ে গেছে গ্লুকোজ। ছিল চর্বি, ছিল হচ্ছে হ্যাঁ রক্তের ভেতরে বা কোষের ভেতরে ছিল চর্বি, হয়ে গেল ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল। ছিল ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, হয়ে গেছে চর্বি। ছিল গ্লিসারল, হয়ে গেল গ্লুকোজ।
তাহলে এই যে নিজেদের যে চেঞ্জগুলো হচ্ছে, বিক্রিয়াগুলো হচ্ছে শরীরের ভেতরে, এগুলো কিন্তু বিশেষ বিক্রিয়া, রাইট? বিশেষ ধরনের পরিপাক বা বিশেষ ধরনের রান্না। তাহলে এইটাকেই বলা হয় বিশেষ পরিপাক, বিশেষ পরিপাক বা বিশেষ পাক। বিশেষ পাক মানে হচ্ছে বিপাক, এটার নাম হচ্ছে মেটাবলিজম। তাহলে মেটাবলিজম মানে কি? বদল হওয়া, এক রূপ থেকে আরেক রূপে বদল হয়ে যাওয়া। ঠিক আছে, ওকে। পিনিয়াল গ্রন্থি থেকে বলি, গল্প বলি। সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি আমাদের শরীরের সার্কাডিয়ান সাইকেল মেনটেন করে। সার্কাডিয়ান সাইকেল কি? সার্কাডিয়ান সাইকেল হচ্ছে আমাদের শরীরের ভেতরে একটা ঘড়ির ব্যবস্থা। এই ঘড়িটা আমাকে তিনটা জিনিস বলবে। তিনটা জিনিস কি কি? কখন ঘুমাবো, স্লিপ, কখন ঘুম থেকে জেগে উঠবো, ওয়েক, কখন খাবো, হোয়েন টু ইট। তিনটা জিনিস, একটা হচ্ছে ঘুমানো, ঘুম থেকে জেগে ওঠা, কিংবা খাওয়া। এই তিনটা জিনিস করে। এখন পিনিয়াল গ্রন্থি যদি এমন হয় যে ক্ষরণটা কমে গেছে, তাহলে তোমার কি হবে? তোমার কখন ঘুমাবা বুঝতে পারবা না, ঘুম হবে না। তাহলে বয়স বাড়ার সাথে সাথে যাদের ঘুম হয় না, বয়স্ক মানুষ, তাদের কি হয়? পিনিয়াল গ্রন্থি থেকে পিনিয়াল গ্রন্থির হরমোনটা ক্ষরণ কমে যায়। আচ্ছা, আমি এখনো কিন্তু হরমোনের নাম বলিনি, নাম না বলার কারণ আছে, কারণ নাম বলার সাথে সাথে উল্টাপাল্টা হয়ে যেত। 2, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন পিনিয়াল গ্রন্থি কম ক্ষরণ হয়। তাহলে বাচ্চারা দেখবা রাত 3টার সময় উঠে চেঁচামেচি করতেছে, কান্নাকাটি করতেছে, দুপুরবেলাও কান্নাকাটি করতেছে। ঠিক নাই। তাহলে বয়স বাড়ার সাথে সাথে আমরা যখন যুবক হই, যুবতী হই, দেন পিনিয়াল গ্রন্থির ক্ষরণটা ধীরে ধীরে বাড়তে থাকে। পিক লেভেল থাকে হচ্ছে মিডল এজে, এরপর কমতে থাকে। এরপরের প্রশ্ন, আচ্ছা আমার তো রাতে ঘুম হয় না, কিন্তু আমার বয়স তো কম, তাহলে আমার কি পিনিয়াল গ্রন্থি কাজ ক্ষরণ কমায় দিছে? না, আপনি ভুল তথ্য বলছেন। ওকে, স্টুডেন্ট যারা আছো লাইভে তারা শোনো, এবং যদি গার্ডিয়ান থাকেন তারাও শোনেন। সেটা হচ্ছে এই গ্রন্থি থেকে যে হরমোনটা ক্ষরণ হয়, এটা রাত মিডনাইট থেকে শুরু হয়, সকাল 8টা পর্যন্ত চলে, মাঝরাত, রাত 12টা থেকে 8টা। ঠিক আছে, এই সময় চলে। 2 নম্বর হচ্ছে, আপনি যদি আলো জ্বালায় রাখেন ঘরের মধ্যে, উজ্জ্বল আলো, তাহলে এই ক্ষরণটা হবে না, সে লজ্জা পায়। তাহলে লাইটটা অফ করে দিতে হবে। তাহলে রাত যখন 10টা বাজবে তখন উজ্জ্বল লাইটগুলো অফ করে দিতে হবে। আর রাত যখন 12টা বাজবে তখন ডিম লাইটও রাখা যাবে না, অন্ধকারে ঘুমানোর অভ্যাস করতে হবে। কারণ পিনিয়াল ক্ষরণ কমে যায় উজ্জ্বল আলোতে। এখন যারা লাইট জ্বালায় রাখো গভীর রাত পর্যন্ত, তাদের পিনিয়াল হরমোন ক্ষরণ কমে যায়। পিনিয়াল হরমোন ক্ষরণ কমে গেলে, আমি তো বলেছি যে এরা সার্কাডিয়ান সাইকেল নিয়ন্ত্রণ করে। ঘুম, কখন ঘুমাবা, কখন জাগবা, আর কখন খাবা, তাহলে তিনটা জিনিস নিয়ন্ত্রণ করছে। তাহলে রাত্রেবেলা তোমার ঘুম হবে না, কারণ তুমি দেরিতে ঘুমাইছো লাইট অফ করে। 2 নম্বর হচ্ছে, রাতের বেলা যদি না ঘুমাইতে পারো তাহলে তুমি দেরি করে আরও উঠবা। আর দেরি করে যদি ওঠো তাহলে আরও একটা সমস্যা, সেটা হচ্ছে তোমার খাওয়া ঠিকঠাক থাকবে না। তাহলে বাচ্চারা কেন খাইতে চায় না? কারণ তাদের উল্টাপাল্টা পিনিয়াল হরমোন ক্ষরণ হচ্ছে। তা পিনিয়াল হরমোন যদি এইভাবে ক্ষরণ হতে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে, এক, প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে ডিমনেশিয়া হবে। ডিমনেশিয়া মানে হচ্ছে স্মৃতিভ্রষ্টতা। এই যে তোমরা ভুলে যাও ভুলে যাও বলো, সারাদিন সারা রাত যদি তোমরা ফেসবুকে থাকো, তাহলে তোমরা ভুলবা না কেন? ফেসবুকও ওয়ান কাইন্ড অফ লাইট। তাহলে ফেসবুকও পিনিয়াল ক্ষরণ কমায়, এক। 2 নম্বর হচ্ছে মুড ডিজঅর্ডার হবে। মুড ডিজঅর্ডার মানে কখন রাখবে, কখন খুশি হবে, এগুলো ঠিকঠাক থাকবে না, রিয়াকশন উল্টাপাল্টা হবে, মা ডাকলে খেপে যাবে, পড়ালেখা ভালো লাগবে না, তাহলে মুড ডিজঅর্ডার হবে। 3 নম্বর হচ্ছে বডি পেইন হবে, শরীরে ব্যথা করবে, ম্যাজ ম্যাজ করবে। 4 নম্বর হচ্ছে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস হবে, মানে ডায়াবেটিস হবে। 5 নম্বর হচ্ছে ক্যান্সার হবে। তাহলে 5টা জিনিস, এই 5টা জিনিস হতে পারে। একটা হচ্ছে স্মৃতিভ্রষ্টতা, 2 নম্বর হচ্ছে কি ভুলে গেছেন? স্মৃতিভ্রষ্টতা, 2 নম্বর হচ্ছে মুড ডিজঅর্ডার, উল্টাপাল্টা রিয়াকশান দেখাবে, 3 নম্বর হচ্ছে বডি পেইন, 4 নম্বর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, 5 নম্বর হচ্ছে ক্যান্সার। এগুলো হওয়ার সম্ভাবনা আছে।
তাহলে এই হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড সম্পর্কে কথাবার্তা। আর একটা কথা, সেটা হচ্ছে একটা মানুষ রাত্রেবেলা ঘুম হচ্ছে না, তাকে আমরা কি দিব? তাহলে যে ওষুধটা দিচ্ছি, এই ওষুধটার নাম হচ্ছে, এই যে পিনিয়াল গ্রন্থি থেকে যে হরমোনটা ক্ষরণ হয়, এইটাই আমরা তাকে খেতে দিই। এটা বিভিন্নভাবে আমরা তৈরি করি। তো এই হরমোনটা তৈরির প্রধান উপাদান হচ্ছে ট্রিপ্টোফ্যান। নাম দেখো, ট্রিপ্টোফ্যান, নাম শুনেই মনে হচ্ছে এটা একটা ঘুমের ওষুধ। ট্রিপটিন, তা ট্রিপটিন নামে বাজারে যে ঘুমের ওষুধটা পাওয়া যায়, এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থির হরমোন। তাহলে এইটা খেলে কি হবে? ঘুম হবে। ঠিক আছে, ওকে। তো আমি এখন লাস্ট কথাটা বলি, পিনিয়াল গ্রন্থি থেকে যে হরমোনটা ক্ষরণ হচ্ছে তার নাম কি? তার নাম হচ্ছে মেলাটোনিন। অনেক তো গল্প বললেন, কিন্তু আসল কথা বলেন নাই, এই দুটো জিনিস বলেন নাই। এর কাজ ফসফরাস বিপাক এবং যৌন অঙ্গের সক্রিয়তা। একটা হচ্ছে হরমোন যদি ঠিকঠাক ক্ষরণ হয়, সব কিছু ঠিকঠাক চলে, তাহলে তো যেহেতু এটা তো হচ্ছে যৌন অঙ্গ যখন সক্রিয় ওই বয়সেই ক্ষরণ হচ্ছে, তাহলে এটার সাথে সম্পর্ক আছে। 2 নম্বর হচ্ছে ফসফরাস বিপাক। এই মেলাটোনিন হরমোনের ভেতরেই ফসফরাস আছে, তাহলে এটা যদি ভেঙে যায়, এটা যদি তৈরি হয়, তাহলে তোমার শরীরের ভেতরে ফসফরাস বেশি তৈরি হচ্ছে। এটা যদি ভেঙে যায়, তাহলে তোমার শরীর থেকে ফসফরাসও ভেঙে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাহলে যে রাখা, বের হয়ে যাওয়া, শারীরিক চেঞ্জ যেটা ফসফরাসের, এই ঘটনাটা ঘটাচ্ছে, এটা হচ্ছে পিনিয়ালের। এইভাবে মনে রাখবা, পিনিয়াল তার মানে এটা যদি ঘুম এবং জাগ্রত কিংবা ক্ষুধা নিয়ন্ত্রণ করে, তার মানে এটা হচ্ছে দিনকালের ব্যাপার, সময়ের ব্যাপার। সময় মানে তো হচ্ছে AM PM। PM মানে হচ্ছে পিতে পিনিয়াল, পিতে ফসফরাস, আবার পিতে হচ্ছে, এমতে হচ্ছে মেলাটোনিন। পিনিয়াল পিতে, পিতে ফসফরাস, এমতে মেলাটোনিন। তাহলে পিনিয়াল গ্রন্থির হরমোনের নাম মেলাটোনিন। পিনিয়াল গ্রন্থি কী কাজ করে? ফসফরাস বিভাগ করে। একটুকু মনে রাখলেই হবে। যৌন অঙ্গের সক্রিয়তাটা আমি তো গল্পে বলে দিছি। তৃতীয় ভেন্ট্রিকলে থাকে। যৌন চিন্তা, প্রেমের চিন্তা, বিয়ের চিন্তা সব মাথার মধ্যে। তাহলে সে ওখান থেকে এই চিন্তাগুলো করছে, যৌন অঙ্গের ব্যাপার বা যৌনতার ব্যাপার। তাহলে এখানেই হচ্ছে যৌন সক্রিয়তা। ক্লিয়ার? শেষ। আচ্ছা, এইটার আগে আমি থাইমাসটা শেষ করি। ছোট আছে, এটা হচ্ছে থাইমাস। থাইমাস মানে কি? থাইমাস মানে হচ্ছে একটা টিউমার লাইক মাস বা টিউমারের মতো জিনিস। বস্তু বা অঙ্গ, টিউমারের মতো অঙ্গ বা টিউমারের মতো বস্তু। লুক, এটা টিউমারের মতো আছে। থাইমাস নিয়ে কথা হচ্ছে, নাম দেখেই বোঝা যায় এর থেকে কি হরমোন ক্ষরণ হয়। হরমোন মানে প্রোটিন, প্রোটিনের নামে শেষে ইন থাকে। তাহলে থাইমাস থেকে যে হরমোন আসবে তার নাম হচ্ছে থাইমাস প্লাস ইন, থাইমোসিন। থাইমাস গ্রন্থি থেকে যে হরমোন আসে তার নাম হচ্ছে থাইমাস যোগ ইন, থাইমোসিন। ক্লিয়ার? থাইমোসিনের কাজ কি? থাইমোসিনের কাজ হচ্ছে লিম্ফোসাইটকে সক্রিয় করে, লিম্ফোসাইটের পরিণতি বা সক্রিয়। দরজাটা খুলে দেন। আচ্ছা, তোমরা মনে হয় একটু গোলমাল করে ফেলছো। ভয়ের কিছু নাই, আমি লিখতেছি। লেখা শেষ। এখন আমি বলি, এই গ্রন্থিটার নাম হচ্ছে থাইমাস। যেহেতু এখানে টিউমারের মতো আছে দেখো, তাহলে এটা হচ্ছে থাইমাস শব্দের অর্থ টিউমার লাইক মাস। একটা আছে কোথায়? আছে শ্বাসনালীর সামনে। সামনে আছে না পেছনে আছে, বইয়ে যদি উল্টাপাল্টা হয়ে যায় আমি কারেকশন করে দেবো, ভয়ের কিছু নাই। এটা খুব ইম্পর্টেন্ট না, তবে আসে প্রশ্ন। থাইমাস থেকে কোন হরমোন ক্ষরণ হয়? নাম দেখেই বোঝা যায় যে যেহেতু হরমোনগুলো প্রোটিন, তাহলে থাইমাস যোগ প্রোটিনের ইন, থাইমোসিন। থাইমোসিনের কাজ কি?
থাইমোসিনের কাজ হচ্ছে, প্রধান কাজ লিম্ফোসাইটকে পরিণত করে। লিম্ফোসাইটকে পরিণত করলে লিম্ফোসাইটের কাজ কি? এ তো প্রতিরক্ষার কাজ করে আমাদের শরীরে, জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা, মানে অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, লিম্ফোসাইট তো হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা মানে এরা জন্ম নিয়েছে আমাদের অস্থির ভেতরে, অস্থিমজ্জাতে জন্ম নিল, আবার পরিণতি হচ্ছে এখানে। কারণ কি? মনে রাখবা, শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইটের হচ্ছে জন্ম এক জায়গায় হলেও কেউ কেউ আছে যারা নানির বাড়িতে বড় হয়। অনেকে আছে না তোমাদের মধ্যে নানির বাড়িতে, দাদা দাদির বাড়িতে বড় হয়, তাহলে তারা পরিণত হচ্ছে নানির বাড়ি বা দাদা বাড়িতে। তাহলে ধরা যাক হচ্ছে হাতের হাড্ডি আছে লম্বা, লম্বা থেকে উৎপন্ন হলো লিম্ফোসাইট, এরা গেল কোথায়? থাইমাসে। থাইমাসে গিয়ে সে পরিণত হচ্ছে। থাইমাসে গিয়ে যদি লিম্ফোসাইট পরিণত হয়, তখন এর নামের সামনে আসে টি। টিতে হচ্ছে থাইমাস। তাহলে টি লিম্ফোসাইট নাম দেখলেই আমরা বুঝতে পারবো এটা কোথায় পরিণত হয়েছে? থাইমাসে। তাহলে লিম্ফোসাইটকে টি লিম্ফোসাইটে কে বানাইলো? থাইমোসিন হরমোন বা থাইমাস গ্রন্থি। তাহলে আরেকটা জিনিস মনে রাখবা, থাইমাসটা হচ্ছে লিম্ফয়েড। থাইমাসকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। থাইমাসকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। লিম্ফয়েড অঙ্গ মানে হচ্ছে যারা লিম্ফোসাইট প্রস্তুতি বা লিম্ফোসাইট পরিণতি সক্রিয়তার সাথে জড়িত। অয়েড মানে হচ্ছে মতো, মানে এই টাইপের কাজ করছে। অনেকগুলো আছে লিম্ফয়েড অর্গান আমাদের শরীরে, যেমন টনসিল গলার ভেতরে আছে, আবার থাইমাসের কথা তো আমরা বললাম। এগুলো হচ্ছে লিম্ফয়েড অঙ্গ। তো নানির বাড়ির একটা সমস্যা আছে, বাচ্চা যখন ধীরে ধীরে, বাচ্চা জন্মের পর কিন্তু নানিরা থাকে, নানি দাদিরা। অনেকে নানি দাদিকে পাওনি, বাট বাচ্চা জন্মের পর নানি দাদিরা এসে বাচ্চাকে যত্ন করছে, বড় করতে সাহায্য করছে। বাচ্চা যখন বড় হয়ে যায় একবার, তখন কিন্তু আর নানি দাদিকে লাগে না। ওদের অনেক বয়স হয়ে যায়, ওরা ধীরে ধীরে বুড়ো বুড়ি হয়ে যায়, বিছানায় চলে যায়, একসময় মারা যায়। তো থাইমাস যেটা, থাইমাসটা হচ্ছে নানি বা দাদি গ্রন্থি। বাচ্চা যেই মাত্র জন্ম নিল, তখন পৃথিবীতে আসার পর সে দেখলো অনেক মানুষ, সাথে সাথে অনেক জীবাণু। অনেক জীবাণু দেখলে তার মধ্যে কী প্রবলেম হবে? সেটা হচ্ছে প্রতিরক্ষা করতে হবে। প্রতিরক্ষার কাজ কি? লিম্ফোসাইটের। তাহলে লিম্ফোসাইটগুলোকে ঠিকঠাক পরিণত করতে হবে, এদেরকে ট্রেনিং দিতে হবে। তাহলে ট্রেনিং দেওয়ার জন্য লিম্ফোসাইটগুলো কোথায় আসে? কেউ অস্থিমজ্জার ভেতরেই থাকে, আবার কেউ আসে থাইমাসে। থাইমাসে যারা আসে তাদের নাম হয়ে যায় টি লিম্ফোসাইট। তার মানে এই লিম্ফোসাইটগুলো ট্রেনিং নিয়েছে থাইমাসে। টিতে হচ্ছে থাইমাস। এরপর তারা অ্যান্টিবডি প্রস্তুত করছে। ক্লিয়ার? তাহলে থাইমাস গ্রন্থির কাজ কি? টি লিম্ফোসাইটের পরিণত করা বা টি লিম্ফোসাইট তৈরি করা, প্লাস অ্যান্টিবডি তৈরি করা, কারণ টি লিম্ফোসাইট তো অ্যান্টিবডি তৈরি করছে। শেষ। থাইমাস, তাহলে একটা জিনিস মনে রাখবা, এটা শিশু জন্মের সময় থাকে। শিশু জন্মের পর বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। একটা সময় এটা আগে ছিল গ্রন্থি কোষ, পরবর্তীতে এটা চর্বির একটা দলা হয়ে থাকে ওখানে। তাহলে মাঝে মাঝে হতে পারে যে কোন গ্রন্থিগুলো বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই একটা গ্রন্থি হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। ক্লিয়ার? থাইমাস হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। ওকে, এখন আমি কোশ্চেন করবো। কোশ্চেন শেষ করে আমরা এইটা বাকিগুলো পড়ে শেষ করবো। তোমরা কোশ্চেন লেখো, পিনিয়াল মানে কি? পিনিয়াল গ্রন্থির হরমোনের নাম কি? পিনিয়াল গ্রন্থির হরমোন কোন রাসায়নিক পদার্থকে বিপাক করে? তিনটা। পিনিয়াল মানে কি? কোন হরমোন ক্ষরণ করে? কোন ধরনের বিপাক ঘটায়? কোন রাসায়নিক পদার্থের? তোমরা একটু কমেন্টে লেখো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি শুনতে পাচ্ছ না, এটা একটু জানাও। সাবাস। ফসফরাস বানান এফ দিয়ে শুরু হয় না, ফসফরাস বানান পি দিয়ে শুরু হয়, PHO। লিম্ফোসাইটের পরিণতি কোথায়? পারভীন আক্তার শিল্পী। লিম্ফোসাইট
কেউ কেউ জন্ম নিয়ে বাচ্চারা মায়ের বাড়িতেই বড় হচ্ছে, বাবা মার কাছে। যেহেতু এরা অস্থিমজ্জায় বা বোন মেরুতে জন্ম হচ্ছে, তাহলে এদের নাম থাকবে বিলিম্ফোসাইট। আর যারা থাইমাসে গিয়ে বড় হচ্ছে তাদের নাম হচ্ছে টি লিম্ফোসাইট। তাহলে বি এবং টি, এই জিনিসটা মনে রাখবা। কতজন আছে লাইভে আজকে? 71 থেকে 60 আবার হয়ে গেল, 11 জন কই এরা? ঘুমের ওষুধ খেলে যে ঘুম হয় যে কোনো সময়, ট্রিপ্টোফ্যান যদি ঘুমের ওষুধ হয়, আর এটা যেহেতু পিনিয়াল গ্রন্থির হরমোন, তাহলে এটাও তো উজ্জ্বল আলোয় কাজ করবে না, কিন্তু ঘুমের ওষুধ খেলে যে কোনো সময় ঘুম হয়। এই কে বলছো তোমার ঘুমের ওষুধ খেলে যে কোনো সময় ঘুম হয়? ঘুমের ওষুধ খেলে যে কোনো সময় ঘুম হয় না। ঘুমের ওষুধ খাইতে হয় রাত 7টা-8টার মধ্যে, যারা রাত 12টায় গিয়ে ঘুমাবে, তাহলে এই 4 ঘন্টা লাগে ধীরে ধীরে কাজ করতে, লাইট টাইট অফ করবে। আর ঘুমের ওষুধ কয়েকদিন কাজ করলেও ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়, কারণ মানুষ তো ডাক্তারের কথা শোনে না। মানুষ হচ্ছে এই পৃথিবীর একমাত্র জীব যাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছে, কারণ এরা কথা শোনে না। তাহলে ঘুমের ওষুধ যদি সাজেস্ট করো তুমি কখনো ডাক্তার হয়ে রোগীকে, দেখবো তোমার রোগী কথা শুনবে না, কয়েকদিন পরে সে বলবে স্যার ঘুমের ওষুধ দিচ্ছেন, কাজ তো হয় না। এখন তুমি ঘুমের ওষুধ খাচ্ছ রাতে, ঠিকঠাক সময় খাচ্ছ না, দিনের বেলা ঘুমাইতেছো। দিনের বেলা যদি ঘুম হয়, রাতে ঘুম হবে? হবে? হবে না। তাহলে তখন ডোজ বাড়ানো লাগে। আচ্ছা, মেলা কথা হয়েছে, এখন আমরা চলে আসি অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। আমরা এটা খুব দ্রুত শেষ করব, এখন আমাদের অনেকটা বাকি আছে। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল, আমি ইংরেজিটা লিখলাম। দেখো, সুপ্রা মানে হচ্ছে সুপিরিয়র, সুপিরিয়র মানে হচ্ছে উপরে, উপরে মানে হচ্ছে অ্যাবোভ। আর রেনাল মানে হচ্ছে বৃক্ক বা কিডনি। এই অ্যাড্রেনাল মানে হচ্ছে, দেখো, অ্যাড মানে হচ্ছে অ্যাডেনোমা, অ্যাডেনোমা মানে হচ্ছে গ্রন্থি, অ্যাডেনোমা মানে হচ্ছে গ্রন্থি, আর রেনাল মানে হচ্ছে বৃক্ক। তাহলে বৃক্কে যে গ্রন্থি থাকে তার নাম হচ্ছে অ্যাড্রেনাল, বা ওইটাই, যেহেতু সে বৃক্কের উপরে থাকছে, এই যে দেখো লাল টুপির মতো, তাহলে এর নাম হচ্ছে সুপ্রারেনাল। বৃক্কের উপরে থাকছে, সুপ্রারেনাল। ওকে, কয়টা গ্রন্থি? 2টা। এইটার কাজ কি? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে এই যে নীল যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, আমি ছবিটা আবার অ্যাড করি এখানে, এইটা বাইরের দিকটাকে আমরা তো সবসময় কর্টেক্স বলি। তোমরা যারা বোটানি পড়েছো তারা জানো কর্টেক্স। ভেতরের অংশটাকে আমরা বলি মজ্জা বা মেডুলা। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির 2টো অংশ আছে, একটা হচ্ছে কর্টেক্স আর একটা মেডুলা। কর্টেক্স, মেডুলা, খুবই ইন্টারেস্টিং একটা গ্রন্থি। মেডুলা থেকে তোমরা তো বলো বারবার অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, ওইটার নামই হচ্ছে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন। তাহলে 2টা কারণ হয়, একটা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন মেডুলা থেকে, আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। এইটাকে আমি মনে রাখতাম মা দ্বারা, মা, মেডুলা। এমতে হচ্ছে মেডুলা, আর এতে হচ্ছে অ্যাড্রেনালিন। ক্লিয়ার? শেষ। কর্টেক্স থেকে 3টা হরমোন ক্ষরণ হয়, একটা হচ্ছে গ্লুকোকোর্টিকয়েড, দুই নম্বরটা হচ্ছে মিনারেলোকোর্টিকয়েড, তিন নম্বরটা হচ্ছে সেক্স কর্টিকয়েড।
গ্লুকোকর্টিকয়েড কর্টেক্স থেকে আসে, নামেই মধ্যে এদের নাম অ্যান্সার দেওয়া আছে। কোর্টি মানে হচ্ছে কর্টেক্স, তার নামগুলো দেখে বোঝা যাচ্ছে এটা কর্টেক্স থেকে আসে। কোন কর্টেক্স? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স থেকে আসে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এই অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনের কথাটা আগে বলি। এই দুইটা হরমোন কখন ক্ষরণ হয়? যখন আমরা খুব দুইটা ব্যাপারে থাকবো। তোমাদের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নিয়ে একজন কোশ্চেন করেছিলে, ওটা আমি আরেকদিন পড়াবো। আজকে পড়লে কিছুটা ক্লিয়ার হবে। লুক, অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন এটাকে বলা হয় এমন একটা হরমোন যে কখন ক্ষরণ হবে, মানে কোন মুহূর্তের কাজগুলো করে। একটা হচ্ছে তুমি তুমি হচ্ছে একটা বিপদে পড়ছো, এখন তোমাকে যুদ্ধ করতে হবে। ধরা যাক একটা সাপের সামনে পড়ছো, তাহলে সাপের সাথে হয় তোমার ফাইট করতে হবে, না হলে পলাইতে হবে। ফাইট অর ফ্লাইট, হয় যুদ্ধ করো না হলে পালাও। তাহলে যুদ্ধ করো এবং পালাও, এই সময় যে যে ঘটনাগুলো ঘটবে সবগুলো হচ্ছে অ্যাড্রেনালিনের কাজ। কি কি ঘটনা ঘটবে দেখো। এক নম্বর, আমি এটা গল্পে গল্পে বলছি, তোমরা জাস্ট শোনো, বইয়ের মধ্যে দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে হার্টবিট বেড়ে যাবে। হার্টবিট কেন বাড়বে বলি, হার্টবিট বাড়লে রক্ত হার্ট থেকে বেশি বের হবে। রক্ত যদি বেশি বের হয় তাহলে এরা বিভিন্ন কোষে কোষে যেতে পারে, মাথায় বেশি যেতে পারবে, হাতের পেশিতে বেশি যেতে পারবে, পায়ের পেশিতে যেতে পারবে। তাহলে হাতে পায়ে যদি বেশি যায়, পেশিতে রক্ত যায়, তাহলে ওখানে শক্তি হবে। শক্তি হলে আমরা কী করতে পারবো? যুদ্ধ করতে পারবো কিংবা দৌড়ে পালাতে পারবো। দুই নম্বর হচ্ছে চোখের যে ছিদ্রপট্টা আছে, এটাকে বলে পিউপিলটা বড় করে দেয়। এখন তুমি দেখো একটা বিপদের মধ্যে পড়ছো, তাহলে আকস্মিক তোমার ব্রেন বিপদটাতে এখানে কি হচ্ছে না হচ্ছে তোমাকে জানাতে চাচ্ছে ডিটেল, তাহলে পিউপিলটা একটু বড় করে দিচ্ছে। পিউপিল বড় করলে দেখো আশপাশ থেকে বেশি বেশি আলো চোখের ভেতরে আসতে পারবে। চোখের ভেতরে যদি বেশি আলো আসতে পারে তাহলে কিন্তু তুমি দেখতে পারো পরিস্থিতিটা কেমন, বুঝতে পারবা। তাহলে দুইটা পাইলাম, একটা হার্টবিট বাড়িয়ে দেয়, পেশিতে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, পিউপিল ডায়ালেট করে দেয়। তাহলে এগুলা হচ্ছে অ্যাড্রেনালিনের কাজ। নর অ্যাড্রেনালিন কি করে? নর মানে হচ্ছে পাশে, আর অ্যাড্রেনালিন শব্দটার অর্থটা আমি একটু পরে বলবো। এই শব্দটা হচ্ছে অ্যাড মানে হচ্ছে গ্রন্থি, কিছুক্ষণ আগে বলেছি অ্যাড মানে গ্রন্থি, যোগ রেনাল, অ্যাড যোগ রেনাল, নাম হয়ে যায় অ্যাড্রেনাল। তাহলে অ্যাড মানে হচ্ছে গ্রন্থি, রেনাল মানে হচ্ছে কিডনি। ওকে, নর মানে হচ্ছে পাশে। তাহলে নর অ্যাড্রেনালিনের কাজ কি? একই জিনিস, এতক্ষণ যা বললাম নর অ্যাড্রেনালিনের কাজও তাই, তবে এখানে একটু আলাদা করে বলছে। সেটা হচ্ছে ব্লাড প্রেশার বাড়ায় দেয়। আচ্ছা, হার্টবিট যদি অ্যাড্রেনালিন বাড়ায় দেয় হার্টবিট, তাহলে রক্তনালীর ভেতরে ছুটে ছুটে বেড়াচ্ছে। তাহলে ছুটে বেড়ালে রক্তনালীর দেয়ালে চাপ বেশি দিবে না, তরলগুলা দেয়ালে যে চাপ দেয়, তাহলে ওই সময় যদি আমরা প্রেশার মাপি তাহলে আমরা প্রেশার বেশি পাবো না। তাহলে আলটিমেটলি কিন্তু ওইটাই অ্যাড্রেনালিনের কাজ, ওইটাই নর অ্যাড্রেনালিনের কাজ। ক্লিয়ার? এই হরমোনগুলোকে ধরা যাক অ্যাড্রেনালিন যেহেতু বিপদের সময় কাজ করছে, তাহলে এইটাকে বলা হয় বিপদকালীন বা আপদকালীন হরমোন। ক্লিয়ার? অ্যাড্রেনালিনকে বলা হয় বিপদকালীন বা আপদকালীন হরমোন। হার্টবিট বেশি বাড়িয়ে দেওয়ার কারণ কি? বললামই তো, পেশিতে বেশি রক্ত যাবে, পেশিতে শক্তি পাবা, হয় দৌড়াবা নাহলে ফাইট করবা। একইভাবে মাথার ভেতরে রক্ত যাবে, মাথার ভেতরে যদি বেশি রক্ত যায় তাহলে কি হবে? খাবার বেশি যাচ্ছে মাথায়, খাবার যদি মাথায় বেশি যায় চিন্তা করবা বেশি, চিন্তা যদি বেশি করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারো ফাইট করবো না পালায় যাবো। রাইট? ফাইট করলে কীভাবে ফাইট করবো? পালাই গেলে এখানে উপরে লাফ দিব, পাশের পানিতে ঝাঁপ দিব, নাকি সরাসরি পেছনে দৌড়ে দেবো? সো এটা বুঝতে পারবা। তাহলে আমরা অ্যাড্রেনালিন শেষ। আচ্ছা, আমি সহজ করে একটু শেষ করে দিই এটা। গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, নাম দেখেই বোঝা যাচ্ছে গ্লুকোজ। কোত্থেকে আসে? কর্টেক্স থেকে, CORTEX। কয়েড মানে হচ্ছে অয়েড মানে হচ্ছে স্টেরয়েড।
স্টেরয়েড। তাহলে একটা জিনিস মনে রাখবা, সবগুলোর নামের শেষে অয়েড আছে, স্টেরয়েডের অয়েড আছে, তাহলে এরা হচ্ছে স্টেরয়েড হরমোন। ক্লিয়ার? যে এই হরমোনগুলা স্টেরয়েড বলেই এনজাইমের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি সবগুলো এনজাইমই প্রোটিন, কিন্তু এই হরমোনগুলো স্টেরয়েড বলে আমরা এখানে ধাক্কা খাই। সবগুলো হরমোন প্রোটিন নয়, সব হরমোন প্রোটিন নয়, বেশিরভাগ হরমোনই হচ্ছে প্রোটিন। তাহলে এই হরমোনগুলো কি? এই হরমোনগুলো হচ্ছে লিপিড। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো কর্টেক্স, কোটিতে কর্টেক্স, অয়েড মানে হচ্ছে স্টেরয়েড, আর গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ। তাহলে এই হরমোনের কাজ কি? গ্লুকোজের বিপাক ঘটায়। এই হরমোনের কাজ কি? গ্লুকোজের বিপাক ঘটায়। এই হরমোন কোথা থেকে ক্ষরণ হয়? কর্টেক্স থেকে, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। এই হরমোন কোন ধরনের? এই হরমোন হচ্ছে স্টেরয়েড হরমোন। তাহলে গ্লুকোজের বিপাকটা কি আমি একটু ক্লিয়ার করি। পরিবর্তন, অবস্থার পরিবর্তন। ধরা যাক এটা গ্লুকোজ, কীভাবে এর অবস্থার পরিবর্তন হতে পারে? গ্লুকোজগুলা, অনেকগুলো গ্লুকোজ একসাথে জমে সবগুলো গ্লুকোজ একসাথে হয়ে গেছে, তাহলে এটার নাম কি? অনেকগুলো পেপার বা পাতা একসাথে হয়ে কি হয়? বই কিংবা খাতা। ঠিক তেমনি অনেকগুলো গ্লুকোজ একসাথে হয়ে যায় বই বা খাতা, এর নাম হচ্ছে গ্লাইকোজেন। ক্লিয়ার? তাহলে এরা কি করে? গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। তাহলে সবগুলো যদি গ্লাইকোজেন হয়ে যায় আর তো গ্লুকোজ নাই, তখন কি হবে? দেখা যাবে সে মাঝে মাঝে হয় কি, চর্বির গ্লিসারলকে ধরে নিয়ে আসছে। গ্লিসারল বলছে, না আমি তোমাদের কার্বোহাইড্রেট না, আমারে কেন ধরে নিয়ে যাচ্ছ? বলছে না, তোমাকে আসতে হবে, আমি তোমাকে পিটিয়ে কার্বোহাইড্রেট বানাবো। তাহলে গ্লিসারলটা পিটিয়ে গ্লুকোজ হয়ে যায়। এই হরমোনের কাজ হচ্ছে গ্লিসারলটাকেও গ্লুকোজ করে। দেখো, ছিল লিপিড, হয়ে গেল গ্লুকোজ। তাহলে কার্বোহাইড্রেটের বাইরে অন্য আর একটা জিনিস গ্লুকোজ হয়ে গেল, কার্বোহাইড্রেট হয়ে গেল। তা বাইরের অন্য আর একটা উৎস মানে হচ্ছে এটা নতুন সদস্য, বাইরের জিনিস। তাহলে এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস মানে তৈরি, কি তৈরি? এই যে গ্লুকোজ তৈরি, গ্লুকোজ তৈরি। নিও মানে হচ্ছে নতুন। নতুন মানে কি? যে এরা আসলে শর্করা ছিল না, অন্য আর একটা উৎসের জিনিস, গ্লিসারল, চর্বি আসছে। তাহলে নতুন উৎস থেকে কি তৈরি করা? গ্লুকোজ তৈরি করা। জেনেসিস মানে তৈরি, নিও মানে নতুন, গ্লুকো মানে গ্লুকোজ। তাহলে এইভাবে মনে রাখবা, জেনেসিস মানে তো তৈরি করা, কিছু একটা তৈরি করা। কি তৈরি করা? গ্লুকোজ তৈরি করা। কোত্থেকে তৈরি করা? নিও বা নতুন উৎস থেকে। ক্লিয়ার? তাহলে এরা গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোজেন তৈরিকে বলা হয় গ্লাইকোজেনেসিস। আপাতত দরকার নাই, সহজ করে মনে রাখবা যে এরা গ্লুকোজের বিপাক ঘটায়। বিপাক মানে ওই যে চেঞ্জ, মেটাবলিজম। দেখো, এটাকে গ্লুকোজ বানাচ্ছে, গ্লুকোজকে গ্লাইকোজেন বানাচ্ছে। তাহলে সহজ ভাষায় মনে রাখবা, গ্লুকোকর্টিকয়েডের কাজ হচ্ছে গ্লুকোজের বিপাক। বইতে বলা আছে যে প্রোটিনের বিপাক ঘটায়। হ্যাঁ, সত্যি কথা, প্রোটিন ভেঙে হয় অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডকেও গ্লিসারলের মতো যদি ধরে এনে পিটিয়ে গ্লুকোজ বানিয়ে ফেলে, তাহলে আমি বলতে পারি প্রোটিনের বিপাক। ঠিক আছে, বইতে অনেক ভেগ টার্ম আছে, স্যার ব্যাখ্যা দেয় নাই, তাহলে তোমরা এগুলো বুঝবা না। আবার ইন্টার রিলেশন করাও তোমাদের জন্য টাফ এই বয়সে, এই সময় আর কি। মেডিকেলে যখন পড়বা তখন এগুলো শিখে ফেলবা, ভয়ের কিছু নাই। তাহলে গ্লুকো নাম দেখে বলবা গ্লুকোজের বিপাক। যেহেতু প্রোটিন থেকে বা লিপিড থেকেও ধরে নিয়ে এসছে, তাহলে এটা প্রোটিনের বিপাক। চাইলে তোমরা লিপিডেরও বিপাকটা এখানে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। শেষ। এবার চলে আসি আমরা মিনারেলোকর্টিকয়েড। তাহলে সেম জিনিস কোত্থেকে আসে? কর্টেক্স থেকে আসে। কোন ধরনের জিনিস এটা? অয়েড। অয়েড মানে হচ্ছে স্টেরয়েড। কি করে? মিনারেলের বিপাক ঘটায়। মিনারেল মানে কি? খনিজ লবণ। মিনারেল ওয়াটার মানে হচ্ছে খনিজ পানি। তাহলে মিনারেল মানে হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ কোনগুলা? সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে খনিজ লবণ। তাহলে সহজ করে মনে রাখবা যে মিনারেলোকর্টিকয়েড কি করে? খনিজ লবণের
মিনারেল কোর্টিকয়েড কী করে? খনিজ লবণের বিপাক ঘটায়। যেহেতু এটা রোগটা তোমাদের বইতে দেওয়া আছে, এই জন্য আমি একটু ডিটেল পড়াবো, 1 মিনিট 2 মিনিট লাগবে। এটা কিসের ছবি? যারা একাডেমিতে পড়ো তারা জানো যে এই ছবিটা আমি অনেকবার আর্ট করেছি, নেফ্রনের ছবি। তাহলে নেফ্রনগুলো তো এরকম নালী, লুক, এখানে রক্তগুলো পরিশ্রুত হয়ে পানি এবং সোডিয়াম টোডিয়াম যে লবণগুলো আছে সবগুলো যাচ্ছে এই পাশে হয়ে মূত্র উৎপন্ন হবে। মূত্র উৎপন্ন হবে। তো যাওয়ার সময় এই পথ দিয়ে কে কে যাচ্ছিল? সোডিয়াম যাচ্ছিল, সোডিয়াম। আমি এই জায়গার ছবিটা একটু মোটা করে লিখি। তাহলে সোডিয়াম যাচ্ছিল, সোডিয়াম তো লবণ, তাহলে লবণ যেখানে পানিও সেখানে, তাহলে এর সাথে পানিও যাচ্ছিল। ক্লিয়ার? তাহলে এরা মূত্র উৎপন্ন হবে। কিন্তু তোমার শরীরের ভেতরে তো লবণ লাগবে, লবণ না রাখলে শরীরের ভেতরে যে রক্ত আছে, যে পানিগুলো আছে, এগুলো তো থাকবে না। তাহলে এদেরকে যদি আমি আটকাতে চাই তাহলে কি করবো? এই লবণকে যেতে দিব না, লবণকে আমরা পিছু ডাকবো, লবণ তুমি চলে আসো। কিভাবে? এই যে পাশ দিয়েই রক্তনালী থাকে, কৌশিক জালিকা থাকে, নেফ্রনের পাশ দিয়ে কৌশিক জালিকা থাকে। তাহলে সোডিয়ামটা গেল রক্তনালীতে। সোডিয়াম যদি চায় তাহলে এর চাকর আছে, এই যে পিছে পিছে ঘরে, পানিও চলে গেল। তাহলে লবণ আমাদের শরীরে ফিরে আসলো, পানিও ফিরে আসলো। এই কোন হরমোন এই কাজটা করলো? মিনারেলো কোর্টিকয়েড। এটা আরেকটা নাম আছে অ্যালডোস্টেরন, তোমরা নাম শুনেছ, অ্যালডোস্টেরন। তাহলে প্রশ্ন হচ্ছে, সোডিয়ামকে, এটাকে আমরা পুনঃশোষণ বলি, এই নালী থেকে এখানে নিয়ে যাচ্ছি, এটাকে পুনঃশোষণ বলা হয়। এটা কোন হরমোন করে? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কি? একটি মিনারেলো কোর্টিকয়েড। মিনারেলো কোর্টিকয়েডের কাজ কি? মিনারেলো কোর্টিকয়েডের কাজ হচ্ছে খনিজ লবণের বিপাক 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 মানে যে অবস্থানে পরিবর্তন করছে। কি করে সে? সোডিয়াম আয়নকে নেফ্রন থেকে রক্তনালীতে নিয়ে যায়, তাহলে রক্তে সোডিয়ামের আয়ন পরিমাণ বাড়াচ্ছে। এখন ঘটনা হচ্ছে, বিনিময় ছাড়া পৃথিবীতে তো কিছু হয় না, রাইট? ভালোবাসার বিনিময়েও ভালোবাসা লাগে। আমি তোমাদের পড়াচ্ছি, তার বিনিময়ে কিন্তু আমি টাকা নিচ্ছি, বিনিময় লাগে। সোডিয়াম এবং পানি চলে গেছে রক্তনালীতে, তাহলে কি হবে? বিনিময় তো দিতে হবে। পটাশিয়ামকে বাইর করে দিয়েছে, তাহলে পটাশিয়াম চলে যাবে, মূত্রে চলে গেল পটাশিয়াম। ক্লিয়ার? তাহলে এইরকম লিখবা, সোডিয়াম পটাশিয়ামের বিপাক ঘটায়। এখন একটা প্রশ্ন, রোগ। ভাবো তো, এটা হচ্ছে নেফ্রনের নালী, এটা হচ্ছে রক্তনালী। তোমরা চিন্তা করো তো, সেটা হলো, এই পাশ থেকে যদি সোডিয়াম এবং পানি যারা মূত্র উৎপন্ন করবে, তারা যদি এখানে ফিরে আসে, মানে এই হরমোনটা বেশি বেশি আছে, বেশি বেশি কাজ করছে, তারা যদি ফিরে আসে, তাহলে তোমার শরীর কি ফুলে যাবে না? অনেক লবণ, অনেক পানি, শরীর যদি ফুলে যায় তাহলে শরীরের ভেতরে তরল বেড়ে গেল, তরল যদি বেড়ে যায় তার মানে শরীরের প্রেশার বাড়বে না, তাই না? তরল বাড়া মানে কি? প্রেশার বাড়া। তাহলে তাদের হাই প্রেশার বা এই ধরনের রোগ থাকবে, এটা জানতে হবে না। কিন্তু কমে গেলে কি হয় এটা জানতে হবে। ধরা যাক মিনারেলো কোর্টিকয়েড বা অ্যালডোস্টেরন নাই, কমে গেছে, তাহলে সোডিয়াম পটাশিয়াম যাইতে পারছে না, উল্টা সোডিয়াম পটাশিয়াম আরও বেশি বেশি চলে আসতেছে এখানে। আরে সোডিয়াম আর হচ্ছে পানি, এরা মূত্র উৎপন্ন করছে। তাহলে একটা মানুষের শরীর থেকে এই হরমোনটা নাই, তাহলে কি হবে? তাহলে সোডিয়াম আর পটাশিয়াম এরা বেশি বেশিই বের হয়ে যাচ্ছে। স্বাভাবিক তো ওই পথেই যাচ্ছিল, ওই হরমোন এসে তো তাদের ফিরাই নিয়ে গেছিলো, ফিরাই নেওয়ার লোক নাই। তাহলে সোডিয়াম এবং পানি
মূত্রে চলে যাবে। এইভাবে যদি লবণ এবং পানি শরীর থেকে বের হতে থাকে, শরীর শুকায় যাবে না? লবণ এবং পানি শরীর থেকে যদি বের হয়ে যায়, প্রেশার কমবে না? প্রেশার যদি কমে তাহলে কি হবে? আমাদের শরীরে যে পেশিগুলো আছে এগুলো দুর্বল লাগবে না? কারণ যথেষ্ট পরিমাণ রক্ত যেতে পারছে না, পেশি চলতে পারবে না। মাথায় ঠিকঠাক যাবে? যাবে না। তাহলে আপনার দুর্বল লাগবে, আপনি বারবার ঘন ঘন অজ্ঞান হয়ে যাবেন। পেশিতে দুর্বলতা লাগবে, শরীর শুকায় যাবে, নড়তে চড়তে ইচ্ছা করবে না, প্রচণ্ড ক্লান্তি লাগবে। এই রোগটার নাম হচ্ছে অ্যাডিশনস ডিজিজ। এটা মনে রাখবে, অ্যাডিশনস ডিজিজ বলা হয়। অ্যালডোস্টেরন কম ক্ষরণ হলে অ্যাডিশনস ডিজিজ হয়। ক্লিয়ার? অ্যাডিশনস ডিজিজ। তোমাদের বইতে আছে এটা। তাহলে কিভাবে হয় তোমরা একটা ধারণা পেলা। শেষ। পরে যেটা আছে এটা আমি এক লাইনেই বলে শেষ করি। সেটা হচ্ছে সেক্স কর্টিকয়েড। সেক্স দেখেই বুঝতে পারতেছো যৌন হরমোনের কথা বলা হয়েছে। যৌন হরমোন কি কি আছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, পুরুষের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে এই যে হরমোনগুলো আছে, যৌন হরমোনগুলা, নাম দেখে বোঝা যাচ্ছে এরাও কিন্তু কর্টেক্স থেকে আসে, এরাও স্টেরয়েড। তাহলে এই তিনটা যৌন হরমোন শুধু ডিম্বাশয় থেকে কিংবা শুক্রাশয় থেকেই ক্ষরণ হয় না, এরা কিন্তু কিডনির উপর থেকেও, কর্টেক্স থেকেও ক্ষরণ হতে পারে। ক্লিয়ার? এদের কাজকে বইতে তো লেখা আছে, এরা কি করে এই বিষয়ে আমরা পড়বো না, আমরা যখন মানবদের ধারাবাহিকতা পড়বো তখন আমরা এটা ক্লিয়ার করবো। তাহলে শেষ। আমরা এখন কোথায় ভাই? এটা শেষ। ধীরে ধীরে আমরা শেষ করছি। থাইমাস শেষ, এটা শেষ। এবার আসতেছে এই যে বাবা হরমোন। আচ্ছা, আমি আগে থাইরয়েডটা শেষ করি, প্যারাথাইরয়েডটা শেষ করি, আমরা একসাথে এটা পড়বো। এবার আমি তোমাদের প্রশ্ন করব কমেন্টে। থাইরয়েড, প্যারাথাইরয়েড। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন, যৌন হরমোন সমূহ, সেক্স হরমোন সমূহ কি? কার্বোহাইড্রেট, প্রোটিন না স্টেরয়েড? এক। যৌন হরমোন সমূহ কি? কোশ্চেন এক। 2 নম্বর হচ্ছে থাইমাস শব্দের অর্থ কি? এখানে যেটা ছিল, থাইমাস শব্দের অর্থ কি? থাইমাস কোন লিম্ফোসাইট তৈরি করে? বি লিম্ফোসাইট না টি লিম্ফোসাইট? এই তিনটা। থাইমাস শব্দের অর্থ কি, কোন লিম্ফোসাইট তৈরি করে, আর যৌন হরমোন সমূহ রাসায়নিকভাবে কি? শর্করা, প্রোটিন না লিপিড? তোমরা একটু কমেন্ট করে জানাও। এটা কাইন্ড অফ ব্রেক। ওয়াটার, পানি। লাইভ কোথায়? লাইভ কি কেটে গেছে? 58 মানে আরো 2 জন কমছে। লাইভ ক্লাসরুম। ওকে, এনকে মন্ডল রাইট, মাহমুদুল্লাহ রাজেন রাইট, আজহারুল ইসলাম তামিম ঠিক আছে, আবরার মাহমুদ ঠিক আছে, মিল্টন মজুমদার ঠিক আছে, শারিন সামিয়া ওকে, হাসান ঠিক আছে, অনিন্দিতা ঠিক আছে। ভাই অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন কি নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে? হ্যাঁ, এটা শুধু এখান থেকেই ক্ষরণ হয় না। যৌন হরমোনগুলো যেমন শুধু যে ডিম্বাশয় শুক্রাশয় থেকে ক্ষরণ হয় তা না, অ্যাড্রেনাল থেকে ক্ষরণ হচ্ছে, ঠিক তেমনি অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন এরা
অ্যাড্রেনালিনের কথা বলি, এটা কিন্তু মস্তিষ্ক থেকেও ক্ষরণ হয়, নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। সাবাস। সাবাস। আবরার জাহিন, তাইয়াদ আরশি, আল ইমরান, ফারহান প্রান্ত, হ্যাঁ ঠিক আছে। তাওসিফ রহমান তাইম ঠিক আছে। নেয়ামুল হায়দার, লুবা, রিয়াজুল, তন্ময়, আলভি, ফারিহা, মারুফা, সাবাস, সবাই ঠিক আছে। শারিয়ার, জিহান, হাসিব, মরিয়ম, ঐশী, অতুল, মাহিমা আক্তার, আজহারুল, সব ঠিক আছে। 54 জন হয়ে গেছে। ক্লাস কতক্ষণ হয়েছে? 1 মিনিট 35। 1 ঘন্টা 35। ওকে, আমাদের শেষ হয়ে যাবে, এটা হলেই তো শেষ। ওকে, সবাই এদিকে দেখো। 2টা গ্রন্থি, একটা হচ্ছে থাইরয়েড। দেখো, থাইরয়েড হচ্ছে স্বরযন্ত্রের এই সাইডে একটা, এই সাইডে একটা। তাহলে এটা কিন্তু দেখতে 2টা জিনিসের মতো মনে হচ্ছে। একটা হচ্ছে ইংরেজি এইসের মতো মনে হচ্ছে, এটা এইস। 2 নম্বর হচ্ছে দেখো, প্রজাপতি কিন্তু এরকম, রাইট? তাহলে এটা প্রজাপতির মতো দেখতে। তাহলে থাইরয়েড গ্রন্থি প্রজাপতি মতো দেখতে, আবার এইস আকৃতি। থাইরয়েড গ্রন্থি কয়টা? একটা। এ পাশে একটা লালটা, এ পাশে একটা লোব, এ পাশে একটা লোব, বাট মাঝখানে একটা যুক্ত আছে ইস্থমাস দ্বারা। তাহলে থাইরয়েড গ্রন্থি হচ্ছে একটা। আবার প্যারাথাইরয়েডে চলে যায়। প্যারাথাইরয়েড কোথায় থাকে? প্যারা মানে হচ্ছে পার্শ্বে, আমি তো আগেই বলেছি। তাহলে থাইরয়েডের পার্শ্বে থাকে, এখানে 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 এখানে। প্যারাথাইরয়েড কয়টা? 4টা। সব থেকে বেশি থাকে প্যারাথাইরয়েড, 4টা গ্রন্থি থাকে। এখন দুটো থেকেই, আচ্ছা থাইরয়েড শব্দের অর্থ বলি। থাইরয়েড শব্দের অর্থ হচ্ছে শিল্ড, বডি শিল্ড। বডি শিল্ড মানে হচ্ছে ওই যে যখন পুলিশরা দাঙ্গা থামাতে যায়, তারা তো একটা শিল্ড ব্যবহার করে, তাই না? সামনে হাতে এরম ধরে থাকে যেন আক্রমণ করতে না পারে। তো আমাদের যে শ্বাসনালীটা আছে, শ্বাসনালীর সামনেই কিন্তু ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্রের সামনে কিন্তু সে থাকে। তাহলে দেখেন এইরকম হয়ে আছে। তাহলে ষড়যন্ত্রের সামনে আছে বলে আমরা এটাকে শিল্ডের মতো মনে করতেছি, যেটা একটা প্রতিরক্ষা ব্যবস্থা, রাইট? তাহলে থাইরয়েড মানে হচ্ছে শিল্ড, বডি শিল্ড। প্যারাথাইরয়েড মানে কি? যে বডি শিল্ডের পাশে থাকে। শেষ। হরমোন, নাম ছোট থাইরয়েড, এর হরমোন হচ্ছে 3টা, 1 2 3। প্যারাথাইরয়েড নামটা বড়, এর হরমোন হচ্ছে একটা, 1। প্যারাথাইরয়েড, তার আগে আসি থাইরয়েড হরমোনগুলোর নাম কি? থাইরয়েড হরমোনগুলোর নাম হচ্ছে থাইরয়েড যোগ ইন, তো পুরো নাম হচ্ছে থাইরোনিন। প্যারাথাইরয়েডের নাম কি? তাহলে এটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, বা প্যারাথাইরয়েড যোগ ইন, প্যারাথাইরিন হওয়ার কথা, আসলে প্যারাথাইরিন না, এটা হচ্ছে প্যারাথরমোন। হরমোন দুটোর নাম দেখো, প্যারাথরমোন আর এটা হচ্ছে থাইরোনিন। থাইরয়েড থেকে আসে হচ্ছে, থাইরয়েড গ্রন্থি 3-এর সূত্র মানে 1 নম্বর হচ্ছে 3টা টি। তাহলে যে 3টা হরমোন সে ক্ষরণ করে, সবগুলো নামের মধ্যে টি আছে। কয়টা হরমোন ক্ষরণ করে? 3টা। তাহলে একটা T3, পরেরটা T4, পরেরটা T5, 9। 5টা আমরা কাট করলাম, সিতে কাট, সিটি। তাহলে থাইরয়েড হরমোন কয়টা? 3টা, T3, T4, সিটি। নাম কি একটু পরে বলি। আর প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে একটা, পিটি। পিটি হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন। কেন T3, কেন T4? এটা একটা প্রশ্ন। কেন T3, কেন T4? আমরা তো জানি যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, রাইট? তাহলে গলগণ্ড মানে তো থাইরয়েড গ্রন্থির কথা বলছে। তাহলে থাইরয়েড গ্রন্থির সাথে আয়োডিনের একটা সম্পর্ক আছে। আয়োডিন হচ্ছে কাঁচা মাল। আমরা যেমন সুতা ছাড়া টি শার্ট তৈরি করতে পারবো না, ঠিক তেমনি আয়োডিন ছাড়া থাইরয়েড হরমোনগুলো তৈরি করতে পারবো না।
তাহলে আয়োডিন লাগে, প্রত্যেকটা হরমোনের ভেতরে আয়োডিন আছে। কিভাবে দেখো, এর ভেতরে আছে 3টা আয়োডিন, T4 এর মধ্যে আছে 4টা আয়োডিন, তাহলে পুরো নাম কি হবে? 3টা আয়োডিন মানে হচ্ছে ট্রাই আয়োডো, মানে 3টা আয়োডিন, আর হরমোনের নামে তো ছিল থাইরোনিন বা থাইরিন, ট্রাই আয়োডো থাইরোনিন। থাইরোনিন হচ্ছে থাইরয়েড হরমোন। তাহলে 4টার ক্ষেত্রে হবে কি? টেট্রা আয়োডো থাইরোনিন। ক্লিয়ার? আর সিটি হচ্ছে ক্যালসিটোনিন, CALCITONIN, ক্যালসিটোনিন। ওকে, তাহলে আমরা মোটামুটি থাইরয়েড থেকে 3টা হরমোন পেলাম। ট্রাই আয়োডো থাইরোনিন মানে 3টা আয়োডিন আছে এই থাইরয়েড হরমোনে। টেট্রা আয়োডো থাইরোনিন মানে 4টা আয়োডিন আছে এই হরমোনে। ক্যালসিটোনিন তাহলে ক্যালসিয়ামের সাথে সম্পর্ক আছে। তো এই নাম দুটো পাশাপাশি একই রকম বলে আমরা এখন ওইটা আলোচনা করব, এটা বাদ, এটা বাদ। তাহলে নাম বড়গুলো আমি মিশাই দিলাম, ছোটোটায় রাখি আমরা। T3 T4 এখন আমরা এইভাবে বলবো, পুরো নাম আর বলবো না, ঠিক আছে? দেখো, এ হচ্ছে বড় ভাই, এ হচ্ছে ছোট ভাই। একজন ছোট ভাই চাইলে যে কোনো মধ্যে গান গাইতে পারবে, নাচানাচি করতে পারবে, মাটিতে গড়াগড়ি করতে পারবে, কিন্তু বড় ভাই পারবে না। তার মানে অ্যাক্টিভ কে এখানে? ছোট ভাই। তাহলে T3 হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয়। তাহলে T4 কাজ করতে পারে নাকি সক্রিয় হতে হয়? আজান দিচ্ছে, তোমাদের কি মনে হয় যে আজানের পর আমরা নামাজের পর ফিরে আসবো 10 মিনিটের ব্রেক? তোমরা একটু কমেন্টে জানাও আমাকে যে 10-15 মিনিটের ব্রেক নিবা কিনা, কারণ আমাদের এখনও 30 মিনিটের মতো বাকি আছে। এরা কেউ বলে ইয়েস, কেউ বলে নো। জি ভাইয়া, জি স্যার, ইয়েস ইয়েস। ওকে, তোমাদের এখন বাজে 5টা 45। নামাজ কয়টায়? 4টা 45 বাজে। 5টায় নামাজ। ওকে, আমরা ঠিক হচ্ছে 5টা 20-এ, ঠিক আছে? 5টা 15। ওকে, 5টা 15-এ আমরা ক্লাসে চলে আসবো। টাইমটা দেখো, 5টা 15। কেউ এই অংশটা মিস করবো না, কারণ আমরা পরীক্ষায় সব থেকে বেশি যেখানে আসে, মাথা মানে চিন্তা ভাবনা করে যেগুলো মনে রাখতে হয় সেগুলো এখানে আছে। এরপর আমরা আরও ইন্টারেস্টিং কিছু কথা বলবো, দেন শেষ করবো। খুব সাবধান, 5টা 15 সবাই ফিরে আসবা। আল্লাহ হাফেজ।